দেখ, যে বেসিক কনসেপ্ট চ্যাপ্টারটা চলছিল না, তার কিছু বলেছিলাম এখান দিয়ে বেসিক্যালি যে সমস্ত কোশ্চেনগুলো দেয় না, শর্ট শর্ট কোশ্চেন, কারণ এই চ্যাপ্টার থেকে 5 মার্কস আসবে, ঠিক আছে? যেরকম কোশ্চেন দেয়, দেখ প্রথম কোশ্চেনটা 1 নম্বর কোশ্চেনটা বলছে টম ডিপোজিটেড 10,000 ইন্টু পিপিএফ অ্যাকাউন্ট, মানে টম 10,000 টাকা ডিপোজিট করেছে কোথায়? পিপিএফ। পিপিএফ এর ফুল ফর্ম পাবলিক প্রভিডেন্ট ফান্ড, নাম শুনেছিস তো? এমনি পাবলিক প্রভিডেন্ট ফান্ড। দাঁড়া 1 মিনিট, সাউন্ড অন করা হয়। বলছে টম 10,000 টাকা ডিপোজিট করেছে কোথায়? পিপিএফ অ্যাকাউন্ট। পিপিএফ নাম শুনেছিস তোরা? পাবলিক প্রভিডেন্ট, জানিস তো পাবলিক প্রভিডেন্ট ফান্ডে? জানিস পাবলিক প্রভিডেন্ট ফান্ড সম্বন্ধে আইডিয়া আছে? দেখবি ব্যাংকে গেলে ব্যাংকে অ্যাকাউন্টটা খুলে যায়, পিপিএফ অ্যাকাউন্ট খুলে যায়, পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এখানে জমা দেওয়ার নিয়ম হচ্ছে মিনিমাম 500 টাকা জমা দিতে হয় বছরে, আর ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা অব্দি জমা দেওয়া যায় পিপিএফ অ্যাকাউন্টে, ঠিক আছে তো? পিপিএফ অ্যাকাউন্টে অনেকে টাকা রাখে, ঠিক আছে? টাকা রাখলে তোর এমনি ট্যাক্স ছাড় পাওয়া যায়। পিপিএফ অ্যাকাউন্টে টাকা রাখলে ট্যাক্স ছাড় পাওয়া যায়। হ্যাঁ, মানে অনেক জায়গায় আছে, সবাই সবাই রাখে না পিপিএফ, সবাই রাখবে কেন? সবাই রাখে না, যে যার যেমন নিড সেই অনুযায়ী। ঠিক আছে, অনেকে পিপিএফ অ্যাকাউন্টে টাকা রাখে, পিপিএফ অ্যাকাউন্টে টাকা রাখলে ট্যাক্স ছাড় পাওয়া যায়। তোর টোটাল যা ইনকাম করলি তার মধ্যে তুই অনেক জায়গায় আছে, তুই অন্যান্য কোথাও ইনভেস্ট করলি, ওখানে তো ট্যাক্স ছাড় পেলি। পিপিএফ মানে ভারত সরকার প্রমোট করছে, তুমি পিপিএফ এ টাকা রাখো, আমি তোমাকে ট্যাক্স ছাড় দেবো। ট্যাক্স ছাড় মানে বুঝিস তো, মানে তোমাকে ট্যাক্স কম দিতে হবে। আমি সব বলবো, তোকে বোঝাচ্ছি ব্যাপারটা। দেখ, টম ডিপোজিট করেছে পিপিএফ অ্যাকাউন্টে কত? 10,000 টাকা বছরে। আর কি করেছে? এনএসসি কিনেছে। এনএসসি মানে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। 5,000 টাকা 5,000 টাকার এনএসসি কিনেছে। তার মানে অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট বলে দিয়েছে, তুমি যদি পিপিএফ এ ডিপোজিট করো তোমাকে আমি ছাড় দেবো। ইন্ডিয়ান গভর্নমেন্ট বলেছে তুমি যদি এনএসসি পারচেস করো তোমাকে আমি ট্যাক্স ছাড় দেবো। সাপোজ ধর আমি তোকে একটা কথা বলছি, আগের ক্লাসে বুঝিয়েছিলাম তোদের যে আমাদের 5টা হেডস অফ ইনকাম, যা শুনবি, যা শোনার, মেনলি শোনার জিনিস। এটা থিওরিটিক্যাল কোশ্চেন তো, শোনার জিনিস। অ্যাকচুয়ালি যে কি কোশ্চেন বলতে তোকে বোঝাচ্ছি, আমাদের 5টা হেড কি কি বলেছিলাম বল? ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, পিজিবিপি, ঠিক আছে, ক্যাপিটাল গেইন অ্যান্ড ইনকাম ফ্রম আদার সোর্সেস। ওই তো প্রফিটস অ্যান্ড গেইনস অফ বিজনেস অ্যান্ড প্রফেশন। তো ধর ইনকাম ফ্রম আদার সোর্সেস, তো ধর এটা 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 5টা থেকে যে টোটাল ইনকাম করি তাকে বলা হয় জিটিআই। বলেছিলাম না, গ্রস টোটাল ইনকাম। এর থেকে কিছু ছাড় পাওয়া যায়, ছাড়। ছাড়কে ইংরেজিতে বলা হয় ডিডাকশন। কত? আন্ডার সেকশন 80 নম্বর ধারায় ছাড় পাওয়া যায়, আর কোনো ছাড় না, 80 নম্বর ধারা ছাড় পাওয়া যায়, ঠিক আছে? এর থেকে 80 নম্বর ধারায় ছাড় পাওয়া যায়, ঠিক আছে? এইবার তুই যে পিপিএফ এ টাকা জমা করছিস, পিপিএফ এ টাকা জমা করলে ভারত সরকার বলে তোমাকে আমি 80 নম্বর ধারায় ছাড় দেবো। তুই এনএসসি কিনেছিস, ভারত সরকার বলে তোমাকে 80 নম্বর ধারায় ছাড় দেবো। তুই ভাব টোটাল টোটাল কামালি ধর, সাপোজ ধর 5 লাখ কামালি, টোটাল জিটিআই 5 লাখ টাকা, ঠিক আছে? এবার এই দুটো জায়গায় তুই ডিপোজিট করিস, তাহলে ভারত সরকার বলে ছাড় দেবে একটা 10 আর 5 15, ঠিক আছে? তাহলে 15,000 টাকা তুই ছাড় পেয়ে গেলি। তাহলে 5 লাখ টাকা জিটিআই, তার থেকে 15,000 টাকা ছাড়, তাহলে নেট কত বেরোলো? 4,85,000। এটাকে বলে টোটাল ইনকাম। কি বলে এটাকে? বল, এটাকে বলা হচ্ছে টোটাল ইনকাম। তাহলে তুই যদি একটু ভালো করে বুঝিস, তাহলে যদি এই দুটো জায়গায় টাকা না রাখতি তাহলে তোকে কত টাকার উপর ট্যাক্স দিতে হতো? 5 লাখ টাকার উপর ট্যাক্স দিতে হতো। তাহলে এই দুটো জায়গায় টাকা রাখার ফলে তোকে 4,85,000 উপর ট্যাক্স দিতে হলো। তাহলে তুই ট্যাক্স ছাড় পেলি কি পেলি না? তুই 5 লাখ টাকার উপর ট্যাক্স যা হবে, 4,85,000 উপর ট্যাক্সটা একটু কম হবে। তাহলে তুই, তা ভারত সরকার বলে তুমি এই দুটো জায়গায় টাকা রাখো, আমি তোমাকে ট্যাক্স ছাড় দেবো। এইবার বলেছে এই যে কথাটা বলেছে এখানে, এটা টম এই কাজটা করেছে। বলছে টমের কাছে, বলছে কমেন্ট অন দ্য নেচার অফ ট্যাক্স সেভিং পলিসি অ্যাডাপ্টেড বাই টম অ্যান্ড জেরি। টম যে এই পলিসিটা অ্যাডাপ্ট করলো, এটা লিগাল না ইললিগাল? এই যে এই কাজটা যদি কেউ করে, এটা কখনো ইললিগাল না, লিগাল। কারণ ভারত সরকারই তো বলেছে করো, এটা লিগাল। এটাকে কি বলা হয়? এটাকে বলে প্রপার ট্যাক্স প্ল্যানিং করা। অনেক মানুষ আছে প্রপার ট্যাক্স প্ল্যানিং করে যাতে গভর্নমেন্টকে ট্যাক্স কম দিতে হয়, এটা প্রপার ট্যাক্স প্ল্যানিং। তাহলে এটা কিসের মধ্যে পড়ে? টম কি পলিসি অ্যাডাপ্ট করলো? এটা ট্যাক্স প্ল্যানিং অ্যাডাপ্ট করলো। এটা পরীক্ষা একবার এসেছিল, 2 নাম্বার দিয়েছিল। টমের জন্য 1 নাম্বার, জেরির জন্য 1 নাম্বার। টম যে কাজটা করে, যেটা কি করেছে টম? ট্যাক্স প্ল্যানিং। তা তুই পেজ নাম্বার দিয়ে লিখে রাখ, 34 পদের 1 নম্বরটা। টমের অ্যান্সার কি হবে? টম হবে কি? ট্যাক্স প্ল্যানিং। টম কি করেছে? ট্যাক্স প্ল্যানিং। আমি লিখে দেবো, না লেখ, এ নাম্বার লেখ, ইন রেসপেক্ট, লেখ ইন রেসপেক্ট অফ টম। লেখ এই কোশ্চেনটা লিখবি কি? ইন রেসপেক্ট অফ টম। লেখ ইন রেসপেক্ট অফ টম। বইয়ের নাম্বার, বইয়ের পেজ নাম্বার বলেছি, লিখে নে। ইন রেসপেক্ট অফ টম, ইন রেসপেক্ট অফ টম, ইট ইজ ট্যাক্স প্ল্যানিং, ইট ইজ
ইট ইজ ট্যাক্স প্ল্যানিং। ঠিক আছে, আজকে এই পিডিএফটা দিয়ে দেবো, ট্যাক্সের পিডিএফ হয়ে গেছে ফাইনাল, আজকে পিডিএফটা দিয়ে দেবো। আর বই পাবি মঙ্গলবার, ট্যাক্সের বই পাবি মঙ্গলবার। ঠিক আছে, ট্যাক্স কস্টের দুটো বই মঙ্গলবার পাবো। ইন রেসপেক্ট অফ টম ইট ইজ ট্যাক্স প্ল্যানিং। তাহলে টমেরটা ট্যাক্স কনসেপ্ট বুঝতে পারলি কেন ট্যাক্স প্ল্যানিং হলো? বুঝতে পারলি ট্যাক্স প্ল্যানিং হলো কেন? এটা হচ্ছে টমের কাছে ট্যাক্স প্ল্যানিং। এবার জেরির কথা ভাবি, লিখেছিস? লিখেছি জেরির কথা বলছি, জেরি। যে অন দ্য আদার হ্যান্ড জেরি ডিড নট শো। এই দেখ জেরি কি করেছে বলতো? জেরি ব্যাংকে টাকা রেখেছে। ব্যাংকে টাকা রাখলে ব্যাংকে থেকে কি পাওয়া যাবে? সুদ পাওয়া যাবে। ও ব্যাংকের থেকে সুদ পেয়েছে। তাহলে ব্যাংকের থেকে জেরি যে সুদ পেয়েছে সেটা ওর কোথায় দেখানো উচিত? আদার সোর্সে দেখানো উচিত। ও দেখায়নি। তাহলে বল, এটা কি লিগাল কাজ করেছে না ইললিগাল কাজ করেছে? ও ইনকাম করেছে বাট এই ইনকামটা শো করেনি, এটা ভুল করেছে। এটা ট্যাক্স ইভাশনের মধ্যে পড়ে। তাই দেখ আর কিছু বলেছিল জেরির সম্পর্কে, বলছে জেরি ডিড নট শো ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট। ঠিক আছে, অ্যামাউন্টিং টু ₹8,000। জেরি ব্যাংকে টাকা জমা করে সেখান থেকে ইন্টারেস্ট পেয়েছে, এটা তো ওর একটা ইনকাম হয়েছে। যে ইনকামটা শো করেনি, কেন শো করেনি? যদি ইনকামটা শো করতো তাহলে ওর ইনকাম বেড়ে যেত, আর ইনকাম বেড়ে গেলে গভর্নমেন্টকে ট্যাক্স বেশি দিতে হতো। যাতে গভর্নমেন্টকে ট্যাক্সটা কম দিতে হয় তার জন্য শো করেনি। এটা লিগাল না ইললিগাল? ইললিগাল। এটাকে বলে ট্যাক্স ইভাশন। লেখ, পাশেই লিখবি ট্যাক্স প্ল্যানিং হলো, তার পাশে লিখবি and on the other hand in case of জেরি ঠিক আছে, ইট ইজ ট্যাক্স ইভাশন। বোঝা গেল? এটা যে ট্যাক্স ইভাশন, এটা ইললিগাল। এই যেটা করেছে এটা ইললিগাল। এটা কেন করেছে? গভর্নমেন্টকে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য করেছে। তো বোঝা গেল এটা 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা দেখ, আমি এর মধ্যেই করে দিয়েছি পিডিএফ এর মধ্যে। বলছে ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 25-26, আগেই বলছি আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার 25-26 চলছে। ফাইন্ড আউট দ্য প্রিভিয়াস ইয়ার অফ আ নিউ বিজনেস। আমি আগের দিন গল্প পড়েছিলাম প্রিভিয়াস ইয়ার কাকে বলে বলেছিলাম, ঠিক আছে তো? তো প্রিভিয়াস ইয়ার কাকে বলে তুই জানিস? আমাদের প্রিভিয়াস ইয়ার কত বল? আমাদের প্রিভিয়াস ইয়ার কত? 24-25। তাহলে শুরু হয়েছে কবে থেকে? 1/4/24 থেকে। দেখ এখানে সুন্দর করে একটি ডায়াগ্রাম করে দিচ্ছি। আমাদের প্রিভিয়াস ইয়ার 24-25 মানে শুরু হয়েছে কবে থেকে? 1/4/24 থেকে 31/3/25। ঠিক আছে, এবার ফাইন্ড আউট দ্য প্রিভিয়াস ইয়ার অফ আ নিউ সেট আপ বিজনেস। তুই একটা ব্যবসা শুরু করি, আগের দিন এটাই বললাম 1/1/25 তুই একটা ব্যবসা শুরু করেছিস, তাহলে তোর প্রিভিয়াস ইয়ার কবে থেকে কবে হবে? এই 1/1/25 থেকে 31/3/25। 1 নাম্বার দিয়েছিল যে বছর পরীক্ষা এসেছিল 1 নাম্বার এসেছিল। শুধু লিখতে হবে 1/1/25 থেকে 31/3/25, 1 নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, এইগুলো সব 11-এ করেছে, যারা 11-এ কন্ট্যাক্ট ছিল তারা করে এসেছে। কি লিখেছে দেখ, লেখাটা কেমন লিখতে হবে? আর লিখতে হবে না তোকে, লিখে দিয়েছি এখানে বইয়ের মধ্যে লেখা আছে। The business was set up on 1/1/25 through the books of accounts are maintained uniformly of financial year basis, but the first previous year will be 1/1/25 to 31st March। ঠিক আছে, 26 এখানটা একটু মানে আমাদের 25-26 তো 31/3/26, এইখানটা হবে 31/3/25। এখানটা একটু ডেটটা একটু ভুল করা হয়েছে। 1/1/25 থেকে 31/3/25 ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 25-26। ব্যাস, তাহলে গল্প বুঝেছিস? কোনো ডাউট নেই এখানে? 2 নম্বর কোশ্চেন ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এবার এক একটা করে বলবো। কোন কোন জিনিস বলবো আমি সব বলছি, দেখ এখানে সব বলবো। 3-এরটা বললাম না, 4-এরটা বললাম না, সব পরে বলছি। 5-এরটা চলে আয়। 5-এরটা কি বলেছে? 5-এর এ বলেছে মেনশন এনি 2 এক্সেপশনাল কেসেস। আমি আগের দিন বলেছিলাম তুমি যে বছর কামাবে তার উপর ট্যাক্স আমরা কামাই কোন বছর? প্রিভিয়াস ইয়ার। ট্যাক্স দিই কবে? অ্যাসেসমেন্ট। কামাবো প্রিভিয়াস ইয়ারে আর ট্যাক্স দেবো অ্যাসেসমেন্ট ইয়ারে। ঠিক আছে, কামাবো প্রিভিয়াস ইয়ারে আর ট্যাক্স দেবো কবে গভর্নমেন্টকে? অ্যাসেসমেন্ট ইয়ারে। কিন্তু এমন কিছু সিনারিও আছে যেখানে প্রিভিয়াস ইয়ারে কামালে প্রিভিয়াস ইয়ারে ট্যাক্স দিতে হবে। এখানে সেরকমই মেনশন এনি 2 এক্সেপশনাল কেসেস when income of previous year is taxed in the same year। আগের দিন বুঝিয়েছিলাম এর অ্যান্সারটা। স্যার অ্যান্সারটা লিখিয়ে দিন। লিখলে ক্ষতি নেই, তুই লেখ। আগের দিন লিখিয়েছিলাম, এখানে বইয়ের মধ্যে অ্যান্সারটা লেখা আছে।
না দরকার নেই, বইয়ের মধ্যে আছে তো, আমি লিখেই দিচ্ছি, সবচেয়ে বেটার হবে লিখেই যাও, বুঝতে টাইম লাগে। আমি লিখে দিচ্ছি অ্যান্সারটা, লিখ। তাহলে কোশ্চেনটা কত হলো? এটা 5-এর এ, এটা থিওরিটিক্যাল কোশ্চেন, দুটো পয়েন্ট লিখবি, 2 নাম্বার। ঠিক আছে, মনে আছে আগের দিন বলেছিলাম? কিছু মনে আছে কারণ? মনে আছে একটা শিপিং বিজনেসের একটা উদাহরণ দিয়েছিলাম, আর একটা কি উদাহরণ দিয়েছিলাম মনে কর, কেউ ধর পার্মানেন্টলি ভারত ছেড়ে চাকরির উদ্দেশ্যে ভারতবর্ষের বাইরে পাড়ি দিচ্ছে, ঠিক আছে, এরকম কেস। তার মানে ওটাই তোকে লেখাবো, যেখানে অ্যাসেসমেন্ট ইয়ার আর প্রিভিয়াস ইয়ার সেম হয়। লে। কত নম্বর কোশ্চেনের অ্যান্সার? 5-এর এ, লিখে নে। এরকম কোশ্চেন থিওরি সঙ্গে সঙ্গে পড়ে ফেলবে, বুঝিস তো? তাহলে এই চ্যাপ্টারই বেসিক্যালি থিওরি লিখতে হবে, ঠিক আছে? এরকম কোশ্চেন, থিওরিটিক্যাল কোশ্চেন, আর পরীক্ষা হলে এরকম কোশ্চেন অ্যাটেন্ড করতে হয়। থরলি দিয়ে দিল হোয়াট ইজ প্রিভিয়াস ইয়ার, ওরকম লিখবি না, এরকম কোশ্চেন আসে নাম্বার বেশি, 2 নাম্বার, 2 লিখবি, 2 পেয়ে যাবি। বলি, লেখ ইনকাম অফ নন রেসিডেন্ট এসএসসি, লেখ ইনকাম অফ, সঙ্গে সঙ্গে পড়ে নিবি, তাহলে কি মনে থাকবে, বুঝিস তো? পড়ে রাখবি, ফেলে রাখবি না। ইনকাম অফ নন রেসিডেন্ট এসএসসি, ইনকাম অফ নন রেসিডেন্ট এসএসসি, ASSESSE, ইনকাম অফ নন রেসিডেন্ট এসএসসি অ্যারাইজিং ফ্রম শিপিং বিজনেস। আগের দিন বুঝিয়েছিলাম, মনে আছে? আমি বোঝাচ্ছি, আবার বোঝাবো আজকে। আন্ডার সেকশন কত নম্বর? 172 নম্বর ধারায় বলা আছে। আগের দিন কি বলেছিলাম? ধর লন্ডন থেকে কোনো জাহাজ আসছে, ভারতবর্ষে জাহাজ, লন্ডন থেকে কোনো জাহাজ ভারতে আসলো, ঠিক আছে তো? এবার জাহাজে যখন ওখান থেকে জাহাজ আসছে, প্রচুর বোঝাই মানে মাল বোঝাই জাহাজ আসছে, এবার সেই মালগুলো আমাদের পোর্টে এসে খালাস করবে, ঠিক আছে? তাহলে এই যে খালাস করবে, ওই যে জাহাজের একটা ভাড়া নেয়, জানিস তো? জাহাজের ভাড়া নেবে, এমনি এমনি তো হবে না, জাহাজের প্রচুর ভাড়া হয়। এবার আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট বলছে যে তুমি তো এখানে মালগুলো খালাস করলে, তুমি তো এখান থেকে কিছু ইনকাম করলে, তুমি ভাড়া নিলে, ইনকাম জেনারেট করলে, তো তুমি যখন ইনকাম করলে তাহলে তখন গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, তো ট্যাক্সটা দিয়ে যাও। ও তখন বললে আমরা তো যত জানি এবছর ইনকাম করলে তার ট্যাক্স তো পরের বছর দিতে হয়। বলছে তুমি যে এবছর জাহাজটা নিয়ে আসলে, পরের বছর যে আদৌ তুমি এখানে এই দেশে আসবে কি গ্যারান্টি আছে? আমি তো চিনিই না, আমি তো ট্যাক্স দিতে পারবো না, তো তোমাকে ট্যাক্স দিয়েই বেরোতে হবে। আচ্ছা, তাহলে কি বলতে পারলাম? প্রিভিয়াস ইয়ারে ইনকাম করে ট্যাক্স প্রিভিয়াস ইয়ারে দিয়ে দিতে হবে, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার সেম হয়ে যাচ্ছে, ঠিক আছে? এক্ষেত্রে কত ট্যাক্স দিতে হয়? রুল বলছে কি জানিস তো? অন অ্যান এভারেজ তুমি যত টাকা ভাড়া কামালে তার 7.5% ট্যাক্স দিয়ে বেরিয়ে চলে যাবে। 7.5% ট্যাক্স দিতেই হবে, নাহলে জাহাজ নিয়ে বেরোতে পারবে না। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারলি? আমরা কি বুঝতে পারলাম? প্রিভিয়াস ইয়ারে কামালে ট্যাক্স অ্যাসেসমেন্টে দিতে হয়, কিন্তু এই সিনারিওতে কিন্তু প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্টটা সেম হয়। ওটা একটা উদাহরণ পেয়ে গেলি। দুটো বলেছি, দুটোই বলবো, বল। অ্যারাইজিং না? হ্যাঁ, অ্যারাইজিং ইনকাম অফ নন রেসিডেন্ট, দেখলি নন রেসিডেন্ট, রেসিডেন্ট না, নন রেসিডেন্ট, বিদেশি লোক, নন রেসিডেন্ট এসএসসি অ্যারাইজিং ফ্রম শিপিং বিজনেস। একটা পয়েন্ট, 2 নাম্বার, 2 পয়েন্ট, দুই দেবে, আর সেকশন লিখে দিস, দুই দিতেই হবে। আর একটা তোদের জন্য একদম সোজা লিখি, যেটা তোদের কাছে খুব ভালো লাগবে, লেখ ইনকাম অফ আ ডিসকন্টিনিউ বিজনেস, মানে কোনো ব্যবসা যদি বন্ধ করে দিস, ডিসকন্টিনিউ মানে বুঝিস তো? ব্যবসা আর কন্টিনিউ করছিস না, বন্ধ করে দিবি। লেখ ইনকাম অফ আ ডিসকন্টিনিউ বিজনেস, লেখ ইনকাম অফ আ ডিসকন্টিনিউ বিজনেস। কি লিখবো? সেকশন বা আন্ডার সেকশন, এটা লিখবো 176। তাহলে ক্লিয়ার হলো? 2 পয়েন্ট 2 নাম্বার, এমন যেমন বলে তেমন লিখে দিলাম, ঠিক আছে? মনে থাকবে তো? পড়ে নিবি কিন্তু, ফেলে রাখবি না কিন্তু, পড়ে নিবি কিন্তু, এইগুলো পড়ে নিবি কিন্তু, বারবার বলছি পড়ে নিবি, বারবার বলছি পড়ে নিবি কিন্তু, ফেলে রাখবি না, সঙ্গে সঙ্গে পড়ে নিবি। তাহলে 5-এর এর কোশ্চেন অ্যান্সারটা করে দিলাম। এবার বির কোশ্চেন কি বলেছে? একদম সোজা কোশ্চেন দিয়ে দেখ। বলছে ওই আমরা পার্সেন্ট পড়িয়েছিলাম, স্ট্যাটাস ক্যালকুলেটর কোন পার্সেন্টের মধ্যে পড়ে? আমি বলছিলাম 7 রকমের পার্সেন্ট হয়, ক্যালকুলেটর কোন পার্সেন্টের মধ্যে পড়ে? মনে আছে? মনে নেই নাকি? আর্টিফিশিয়াল জেনেটিক্যাল পার্সেন্ট। তাহলে এখানে পাশে লিখে নে, লেখ 5-এর বির 1 নম্বর, লেখ 5-এর বির 1 নম্বর, লেখ আর্টিফিশিয়াল জেনেটিক্যাল পার্সেন্ট, ঠিক আছে? সোল প্রপার্টিশিপ বিজনেস কোন পার্সেন্টের মধ্যে পড়ে বল? বলতে পারবি সোল প্রপার্টিশিপ বিজনেস কোন ধরনের পার্সেন্টের মধ্যে পড়ে? সোল প্রপার্টিশিপ বিজনেস
ইন্ডিভিজুয়ালের মধ্যে পড়ে, ইন্ডিভিজুয়াল হয়ে গেল। পরীক্ষায় 5 নম্বর কেমন দিয়ে জানিস তো? এই 5-এর এ লেখার জন্য 2 নাম্বার, এই দুটো কোনটা কোন পার্সেন্টের মধ্যে পড়ে এর জন্য 2 নাম্বার, আর এইটার জন্য 1 নাম্বার, 2 2 1 এরকম করে দিয়েছিল কোশ্চেন। তো ফুল মার্কস পাওয়ার জন্য খুব যথেষ্ট এরকম কোশ্চেন রান করতে হয় পরীক্ষা হলে। কি বলেছে? মিস্টার দত্ত কমেন্স বিজনেস 17/9/23, ঠিক আছে? 17/9/23, এটা 17/9/24 করে দিই। ও 17/9/24 ব্যবসা শুরু করেছে। কবে ব্যবসা শুরু করেছে? 17/9/24। তাহলে প্রিভিয়াস ইয়ার কবে হবে? ওই 17/9/24 থেকে শুরু করে 31/3/25 অব্দি হয়ে গেল। আমাদের প্রিভিয়াস ইয়ার 24-25, তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে বুঝে গেলি অ্যান্সারটা 17/9/24 থেকে শুরু করে 31/3/25 অব্দি হবে তোর অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? তার মানে আমি কোন কোন অ্যান্সার করালাম, 1-এর কোশ্চেনের অ্যান্সারটা করিয়ে দিলাম, 2-এরটা করিয়ে দিলাম, আর্টিফিশিয়াল জিওলজিক্যাল পার্সন 5-এরটা করিয়ে দিলাম। এবার এই কোশ্চেন অ্যান্সারটা কি তুই দেখতে পাচ্ছিস ওখানে? তাহলে দেখ ওখানে। কেন তুই খোল, ফোন খোল। কি বলছো? আচ্ছা দেখ, এবার দেখ কি বলছে পরের কোশ্চেন। দেখ 4-এরটা কি বলছে, 4-এর কোশ্চেনটা করি, 4-এর কোশ্চেনটা বলে দিচ্ছি। বলছে ABCD অ্যান্ড, ঠিক আছে, অ্যাসোসিয়েশন অফ স্টুডেন্ট, ঠিক আছে? এটা কি বলেছিলাম, কোন পার্সনের মধ্যে পড়ে? ঠিক আছে, মনে আছে? আগের দিন বলেছিলাম পার্সন যখন পড়েছিলাম বলেছিলাম পার্সন কত রকম হয়। ইন্ডিভিজুয়াল এক ধরনের পার্সন হয়, ঠিক আছে? তারপর HUF এক ধরনের পার্সন হয়। ওটা 26 হবে না? 17/9/25 থেকে 31/3/26 হবে না? না, ওটা তো 24 বল। ও তাহলে ওটা চেঞ্জ 17/9/24 থেকে 31/3/25। এখানে 25 লিখে দিচ্ছি, এটা 25 লিখে দিচ্ছি, তাই 17/9/24 থেকে 31/3/25। এবার ঠিক আছে, যেটা বললাম এটা কি লিখবো? অ্যাসোসিয়েশন অফ পার্সন। এই যে এই কোশ্চেন অ্যান্সারটা কি লিখবো? ABCD অ্যাসোসিয়েশন অফ স্টুডেন্ট, অনেকগুলো স্টুডেন্ট নিয়ে তে একটা ABCD তৈরি করা, এটাকে কি বলে? এটাকে বলে অ্যাসোসিয়েশন অফ AOP, অ্যাসোসিয়েশন অফ পার্সন। এর অ্যান্সারটা হবে কি? অ্যাসোসিয়েশন অফ পার্সন। লেখ অ্যাসোসিয়েশন অফ পার্সন, এর অ্যান্সারটা হবে, লিখে নে, দাগ নামাতে লিখবি 4-এর 1-এর অ্যান্সারটা হবে অ্যাসোসিয়েশন অফ পার্সন, অ্যাসোসিয়েশন অফ পার্সন, ঠিক আছে? সোনারপুর মিউনিসিপ্যালিটি 7 রকমের পার্সন হয়, বল কোন পার্সনের মধ্যে পড়ে সোনারপুর মিউনিসিপ্যালিটি? বলেছিলাম কত রকমের পার্সন বলেছিলাম, বল। প্রথমে ইন্ডিভিজুয়াল বুঝিয়েছিলাম, HUF বলেছিলাম, কোম্পানি বলেছিলাম, পার্টনারশিপ ফার্ম বলেছিলাম, তারপরে অ্যাসোসিয়েশন পার্সন অ্যান্ড বডি অফ ইন্ডিভিজুয়াল একটা বলেছিলাম, একটা বলেছিলাম আর্টিফিশিয়াল জিওলজিক্যাল পার্সন, আর একটা বলেছিলাম লোকাল অথরিটি। বল এগুলোর মধ্যে কোনটা হবে? বলে দিলে তো হবে না, বলে দিলে কি করে হবে? তোকে মনে রাখতে হবে না। সোনারপুর মিউনিসিপ্যালিটি কিসের মধ্যে পড়ে? লোকাল অথরিটি, লোকাল অথরিটি, এই লোকাল অথরিটি হয়ে গেল। তাহলে তুই বলতে পারলি 1 2 4 5 অ্যান্সার হয়ে গেল। 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার খুব সুন্দর, ইজি ইজি কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনটা বল, জিজ্ঞাসা করছি বলবি, কিন্তু চেষ্টা করবি বলার। বলছে ও তোকে দুটো কোশ্চেন দিয়েছে, বলছে বলো কোনটা কোন হেডে বসবে, দুটো কোনটা কোন হেডে বসবে। প্রথম পয়েন্ট বলছে মিতালি রিসিভড রেন্ট অফ ₹96,000 বাই লেটিং আউট ওয়ান অফ হার ফ্ল্যাট টু আ টেনেন্ট। ও ওর ফ্ল্যাট ভাড়াটিয়াকে ভাড়া দিয়ে 96,000 টাকা পেয়েছে। এটা কোন হেডে আঁকা হলো? এখানে লিখবো অ্যান্সার, লেখ ইনকাম, লিখে রাখ 6-এর 1 দিয়ে লিখে রাখ, তারপরে সুবিধা হবে। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, কি লিখবো? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ঠিক আছে? লিখলাম কি? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, লিখেছিস ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। নেক্সট, চৈতালি উইডো, উইডো মানে জানিস তো? এই উইডো মানে জানিস তো? বিধবা। ও 1,20,000 টাকা পেনশন পেয়েছে ডিউ টু ডেথ অফ হার হাজবেন্ড, তার হাজবেন্ড মারা যাওয়ার পর, ঠিক আছে, সে 1,20,000 টাকা পেনশন পাচ্ছে, ঠিক আছে, বিধবা বউ, ঠিক আছে? তাহলে বল এটা আদার্স সোর্স। এই যে আদার্স সোর্স, ঠিক, এই পেনশনটাকে কি পেনশন বলে জানিস? পেনশন দু রকমের হয়, একটা নর্মাল পেনশন, অর্থাৎ যে চাকরি করছে সে রিটায়ার করে যে পেনশন পায় সেটা নর্মাল পেনশন বলে। পেনশন আসে স্যালারিতে। কি বললাম? ধর মিস্টার রাম জব করছিল,
আফটার রিটায়ারমেন্ট ওকে পেনশন পায়, পেনশন স্যালারির পার্ট, কিন্তু ফ্যামিলি পেনশন স্যালারির মধ্যে পড়ে না, ফ্যামিলি পেনশনটা কিসের মধ্যে পড়বে, ইনকাম ফ্রম আদার সোর্স। তাহলে হেডটা কি লিখবো, ইনকাম ফ্রম আদার সোর্সেস। হয়ে গেল, দুটো অ্যান্সার লিখে দিলাম, 6 এর 1 আর 2। ঠিক আছে তো, 7 কোশ্চেন চলে আয়, বলবি কিন্তু চেষ্টা কর। অ্যামাউন্ট রিসিভ ফ্রম সেল অফ হাউস প্রপার্টি, বাড়ি বেচে টাকা পেয়েছিস, বল কোন হেডে আসবে? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ভুল, সবাই ভুল। বাড়ি বেচে, বাড়ি ভাড়া না, ক্যাপিটাল বেচে বলেছে, ক্যাপিটাল গেইন। লেখ ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। বলছে রেমুনারেশন রিসিভ মানে স্যালারি পাচ্ছে কে, টিচার ফর অ্যাক্টিং পেপার সেটার, পেপার সেট করেছে, ঠিক আছে, তাই পেপার সেট করার জন্য টিচার স্যালারি পাচ্ছে। বল এটা কোন, এটা আদার সোর্স, আদার সোর্স, ইনকাম ফ্রম আদার সোর্স। এবার বলছে, এটা তো আগেই রিপিটেড কোশ্চেন, পেনশন রিসিভ বাই রিটায়ার্ড পারসন, খুব ভালো কথা, যে রিটায়ার্ড করেছে সে পেনশন পাচ্ছে, কিছুক্ষণ আগে বললাম, স্যালারি, ইনকাম ফ্রম স্যালারির মধ্যে আসবে। জাস্ট একটু ঘুরিয়ে দিয়ে দেখি, এই কোশ্চেন মধ্যে ঘুরিয়ে দিচ্ছি একটু, সেরকম কোশ্চেন দেখতে পাচ্ছি রিসেন্ট ইয়ারে এসে 22, 23 দেখি এরকম কোশ্চেন এসেছে। আচ্ছা এবার দেখ 2024 সাল মানে আগের বছর এসেছিল, সিসিএফ এ যারা পড়েছিল, সিসিএফ, ঠিক আছে, সিসিএফ এ যারা পড়েছিল, দেখ দেখি তোরা কি অ্যান্সার দিতে পারিস, দেখি অনার্সে এসেছিল, বল দেখি, চেষ্টা কর, তারপরে আমি বলে দেবো। এখানে আইএফওএস লিখলেন, আইএফ 176। ও আচ্ছা, আমি ভুল করে ইনকাম ফ্রম স্যালারি বললাম, লিখে দিয়েছি ইনকাম ফ্রম আদার সোর্স। আচ্ছা দেখ শোন, 8 কোশ্চেনের অ্যান্সারটা বলছে কি, মেনশন দ্য হেডস অফ ইনকাম আন্ডার হুইচ দ্য ফলোইং ইনকাম উইল বি ট্যাক্সেবল, ঠিক আছে, তো কি বলছে, ইনকাম ফ্রম সেল অফ হাউস প্রপার্টি, ক্যাপিটাল ক্যাপিটাল গেইন, লিখবে কি ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। দেখ আগের বছর পরীক্ষা এসেছিল 5 নাম্বার দিয়েছিল, দেখ এই যে এই 3 এরকম কোশ্চেন সবাই অ্যাটেন্ড করবে, উচিত অ্যাটেন্ড করা, দেখ 5টা পয়েন্ট 5 নাম্বার। সেকেন্ড কোশ্চেন দেখ, স্যালারি রিসিভ ফ্রম আ ফার্ম বাই আ পার্টনার, পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনার যে স্যালারি পায়, এটা কোন হেডে আসা উচিত জানিস? পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনাররা স্যালারি পেলে কোন হেডে আসে? ইনকাম ফ্রম বিজনেস। ইনকাম ফ্রম পিজিইপি তে আসে, পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনাররা স্যালারি পেলে ওটা পিজিইপি হেডে আসে, পিজিবিপি, ঠিক আছে, পিজিইপি হেডে আসবে। হলো, মান্থলি পেনশন রিসিভ বাই আ রিটায়ার্ড পারসন, এই মতো বললাম, স্যালারি স্যালারি, Salary. ইনকাম ফ্রম স্যালারি, দেখ 3 নম্বর পেয়ে গেলি, 3টে কোশ্চেন 3 পয়েন্ট পেয়ে গেলি। বলছে কি, এবার দেখ কি বলছে, ওই একই কোশ্চেন, দেখ আগের যে কোশ্চেন গুলো ওটাকে ঘুরিয়ে দিয়েছে, ওটা ছিল এবিসিডি, এখানে নাকি কাবু, ঠিক আছে, অ্যাসোসিয়েশন অফ এক্স স্টুডেন্ট, এটা কি হবে, অ্যাসোসিয়েশন অফ পারসন, এওপি। লেখ অ্যান্সার লিখবো, অ্যাসোসিয়েশন অফ পারসন। রামকৃষ্ণ মিশন বলতে পারে কি হবে, আর্টিফিশিয়াল জিওমেট্রিক্যাল আর্টিফিশিয়াল জিওরিডিক্যাল পারসন, আর্টিফিশিয়াল জিওরিডিক্যাল পারসন, কি লিখবো, আর্টিফিশিয়াল, লেখ আর্টিফিশিয়াল জিওরিডিক্যাল পারসন। আগের বছর পরীক্ষায় এসেছিল, কোশ্চেন দেখলি তো। নেক্সট কি বলেছে দেখ, জেনারেলে দিয়েছিল আগের বছর সিসিএফ এরই, কোনটা কোন হেডে আসবে, তো একদম সোজা, সুমন রিসিভ 20,000 ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট উইথ এসবিআই, তো তুই ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছিস, সেখান থেকে সুদ পেয়েছিস, কোন হেডে আসা উচিত, ইনকাম ফ্রম আদার সোর্স। সমস্ত কোশ্চেন না খুব কনফিডেন্স সহকারে বলবি, না ভুল যেন না হয়, বুঝতে পারলি তো। এই যে তোকে যে কটা কোশ্চেন দিলাম না, এখানে 10-12টা কোশ্চেন, এর মধ্যেই কিন্তু একটা 5 নাম্বার আসবে, ঠিক আছে তো, মানে হয়তো কোনো কোশ্চেন হুবহু মিলবে না, বাট এরকম ধরনের কোশ্চেনই করবে পরীক্ষায়। ইনকাম ফ্রম আদার সোর্সেস। দীপ মেড again 10,000 on sale of shares held by him, ঠিক আছে, দীপ শেয়ার বেচে টাকা পেয়েছে, শেয়ার বেচে লাভ করেছে, শেয়ার, যারা কমার্সে মানে যারা কস্ট ছিল তারা এমনি সবাই বলতে পারবে, এটা এমন একদম সিম্পল কোশ্চেন দিয়েছে, শেয়ার বেচে যদি লাভ হয় এটা ক্যাপিটাল গেইনে আসে, ক্যাপিটাল গেইন, ঠিক আছে, ঠিক আছে, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন।
ফ্যামিলি পেনশন আর পড়ার দরকার আছে? পড়ার দরকার আছে বলে মনে হয় না। ফ্যামিলি পেনশন পাচ্ছিস, তাহলে এটা কোন হেডে? ফ্যামিলি পেনশন আদার্স, ঠিক আছে? স্যালারি হবে। কেন স্যালারি হবে? ফ্যামিলি পেনশন বলে দিয়েছে, ঠিক আছে? এটা ইনকাম ফ্রম আদার্স সোর্স। শুধু পেনশন হলে হতো, ফ্যামিলি পেনশন হবে ইনকাম ফ্রম আদার্স সোর্সে। খুশি চাও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আর্ন অ্যান ইনকাম 1,50,000 অফ হার প্রফেশন। খুশি খুশি সাউ একজন সিএ, ঠিক আছে? সে প্রফেশন থেকে 1.5 লাখ টাকা ইনকাম করেছে। তাহলে এটা কোন হেডে আসবে? আবার বলছি, খুশি মানে একজন লোক, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, একজন আবার একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শিখে তার প্রফেশন, যে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তা সিএ তো প্রফেশন, এখান থেকে টাকা কামায়, এটা কোনো স্যালারি হতে পারে না। এটা স্যালারি হতে পারে না, এটা হবে কি ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন, বা পিজিইপি একবারে লিখতে হচ্ছে পিজিইপি। লাস্ট পয়েন্ট কি বলছে? দেবাঙ্গ রিসিভড আর রেন্ট 1 লাখ লেটিং আউট হিজ ফ্ল্যাট টু আ টেনেন্ট। এটা তো হাউস প্রপার্টি, বুঝতেই পারলি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। নেক্সট কি বলেছে? এই দেখ 10-এর দাগেরটা, এটা 2024 জেনারেল সিসি বাচ্চা। দেখ ও বাবা, জেনারেলে দুটো কোশ্চেন দিয়েছিল আগে বেরোনো, এরকম কোশ্চেন দুটো দিয়ে দিয়েছিল, 5 5 10 হয়ে গেছিল। বুঝতে পারলি তো? দুটো কোশ্চেন, খুব সোজা কোশ্চেন। বুঝতে পারছিস তো কিভাবে নাম্বার পাওয়া সোজা? জেনারেল দিয়ে 5 5 10, অনার্স এরকম একটা পাস দিয়েছিল, জেনারেলে দুটো দিয়েছিল। দেখ কি বলছে, পার্সন লেখো। বিরাট কোহলি ইন্ডিয়ান ক্রিকেটার কোন পার্সনের মধ্যে পড়ে? বল। ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল, তাহলে অ্যান্সার হয়ে গেল ইন্ডিভিজুয়াল। বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন, কিছুক্ষণ আগেই বলেছিলাম, লোকাল অথরিটি, লোকাল অথরিটি। আর প্রত্যেককে এই খাতা কিন্তু সুন্দর নতুন খাতা করবিস, কিন্তু নতুন মানে নতুন খাতা করেছিস তো নতুন খাতা রাখবি, পুরোনো খাতা করিস না। পুরোনো খাতা কি করবি? রিভিশন করার জন্য পুরোনো খাতা রাখি, যদি কোনো খাতা পেজ বেয়ে যায় রিভিশন। নতুন খাতায় নতুন জিনিস থাকুক, তাহলে খুব সুবিধা হবে তোর বুঝতে, খুঁজতে সুবিধা হবে। আর খাতাগুলো একটু বড় খাতা করিস, একটু বড় খাতা, মানে বলতে অনেকে 4-5টা খাতা করে, একটা মোটা খাতা কর যার মধ্যে থাকবে সব, ঠিক আছে? আচ্ছা দেখ, যাদবপুর ইউনিভার্সিটি আর্টিফিশিয়াল জিওলজিক্যাল পার্সন। এই যে তোকে আজকে করালাম, এখান থেকে তুই পরীক্ষায় ফাইনাল একটা 5 আসছে, একটা 5 শিওর শর্ট পেয়ে যাবি, ঠিক আছে? তাহলে আর্টিফিশিয়াল জিওলজিক্যাল পার্সন। নেক্সট কি বলেছে? এইচডিএফসি ব্যাংক লিমিটেড। এইচডিএফসি ব্যাংক লিমিটেড কি হতে পারে বলে তোর মনে হচ্ছে? বল 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 বল। লিমিটেড লেখা আছে মানে কোম্পানি, ভাবার দরকার কি? কোম্পানি, এটা হবে কোম্পানি। নেক্সট কি বলেছে? একডালিয়া এভারগ্রিন ক্লাব কি হতে পারে বল? এটা অ্যাসোসিয়েশন অফ পার্সন, অ্যাসোসিয়েশন অফ পার্সন, লাইক অ্যাসোসিয়েশন অফ পার্সন। কি যা কোশ্চেন দিয়েছিল দেখ, সব করে দিলাম, বুঝতে পারি তো? 10টা কোশ্চেন মোটামুটি হয়ে গেল। 11 নম্বর কোশ্চেনে চলে আয়। বলছে চার্লি আ মেম্বার অফ এইচইউএফ। এইচইউএফ মানে বলেছি আগে, হিন্দু আনডিভাইড ফ্যামিলি। মানে আমার কথা বোঝ, ফ্যামিলি, বাবা মা ছেলে মেয়ে 4 জন মিলে বিজনেস করছে। বিজনেস করে ধর বছরের শেষে 1 লাখ টাকা প্রফিট কামিয়ে ফেলবে। কত কামালো? 1 লাখ টাকা। তো এই প্রফিটটা যে কামালো, অন্য কেউ বিজনেস করছে, ফ্যামিলি বিজনেস, 4 জন মিলে বিজনেস করলো। এই যে শেয়ারটা হবে ধর সবার ভাগে, ধর সবাই 25-25 করে পেল, ঠিক আছে তো? তো বলছে চার্লি হচ্ছে মেম্বার, ওই ফ্যামিলি ধর মেম্বার চার্লি, ঠিক আছে? তো হিন্দু আনডিভাইড ফ্যামিলির মেম্বার, ও ধর ওর শেয়ার 1 লাখ টাকা পেয়েছে, ওই ফ্যামিলি ইনকাম থেকে 1 লাখ টাকা পেয়েছে। বলছে এটা কোন হেডে আসা উচিত? দেখি দেখি এটা কোন হেডে আসা উচিত? এই যে ট্যাক্সেবিলিটি, চলি এটাকে কোন হেডে আসে জানিস তো? এটা তো এক্সেম্পটেড ইনকাম, এটাকে এক্সেম্পটেড ইনকাম বলে, ঠিক আছে? এটাকে এক্সেম্পটেড ইনকাম বলে। এটা লিখবো কি? এটা এটা এক্সেম্পটেড ইনকাম বলে লিখবো, ঠিক আছে? আমি লিখিয়ে দিচ্ছি বা এটা বোঝাবো ব্যাপারটা। তারপরের পয়েন্টটা পড়ি, আমি এটা লিখিয়ে দিচ্ছি। চামেলি রিসিভড 10,000 অ্যাজ ডিভিডেন্ড। চামেলি 10,000 টাকা ডিভিডেন্ড পাচ্ছে ফরেন কোম্পানি থেকে। দেখ দেখ কোনো পার্সন যদি ডিভিডেন্ড সে ইন্ডিয়ান কোম্পানি থেকেও পেতে পারে। ডিভিডেন্ড বুঝিস তো? ডিভিডেন্ড মানে জানিস তো কি? ডিভিডেন্ড মানে কি? ডিভিডেন্ড কি? আজকে তার আচ্ছা টাটা কোম্পানির নাম শুনেছিস, রিলায়েন্স নাম শুনেছিস, উইপ্রো, টাটা কোম্পানিতে আমি ইনভেস্ট করলাম,
তো ইনভেস্ট করলে টাটা কোম্পানি তো লাভ হলো, তাহলে লাভের একটা ভাগ আমাকে দেবেন, আমি তো টাকা দিয়েছি, লাভের ভাগ আমাকে দেবে, এটাকে বলা হয় ডিভিডেন্ড। তো টাটা কোম্পানি ইন্ডিয়ান কোম্পানি, তো ইন্ডিয়ান কোম্পানি ইনভেস্ট করলে আমি ওখানে ডিভিডেন্ড পাই, এর উপর গভর্নমেন্ট ট্যাক্স নেবে। স্যার কোন এটা আসবে? আদার্স সোর্সে। এবার ইন্ডিয়ান কোম্পানি ইনভেস্ট করে, আমি ফরেনের কোনো কোম্পানিতে ইনভেস্ট করি, সেখান থেকেও ডিভিডেন্ড পাবো, গভর্নমেন্ট ট্যাক্স নেবে, ঠিক আছে, এটাও আদার্স সোর্স। তার মানে ডিভিডেন্ড তুই ইন্ডিয়ান কোম্পানি থেকে পা বা ফরেন কোম্পানি থেকে পা, কোনো ম্যাটার করে না, ট্যাক্স নেবে, কিন্তু আদার্স সোর্সে আসবে। তাহলে এখানে লেখ 11-2 নম্বর কোশ্চেনটা লেখ, দেখি এটা কিভাবে লিখিয়ে দেওয়া যায়, লিখিয়ে দেওয়া গেলে ভালো হবে। লিখে দিচ্ছি, এই কোশ্চেনের অ্যান্সারটা লিখে দিচ্ছি। লিখবো, দাঁড়া, পেস্ট। কত নম্বর কোশ্চেন বলটা অ্যান্সারটা? 11-1 লেখ, any sum received, লেখ any sum received, এটা কি বললাম, এটা exempted income। সব কিছু লিখতে না পারলে, যদি এটা লেখাটা একটু বড় হবে, আমি জাস্ট গল্পটা লিখে দিচ্ছি, কিছু লিখতে না পারলে কি লিখবি বলতে, এই লাইনটা তুলবি, বলবি ইট ইজ এক্সেম্পটেড ইনকাম, ঠিক আছে, এক্সেম্পটেড ইনকাম, এটা হচ্ছে কি, এটা এক ধরনের এক্সেম্পটেড ইনকাম, কত নম্বর ধারাটা লিখে দিলেই হয়ে যাবে, ব্যাস। এক্সেম্পটেড ইনকাম মানে যেই ইনকামের ওপর, ধর আজকে আমার দেশে ভারতবর্ষে এমন অনেক ইনকাম আছে, যেই ইনকামের উপর গভর্নমেন্ট কোনো ট্যাক্স দেবে, তাকে বলে এক্সেম্পটেড ইনকাম। এটা হচ্ছে এক ধরনের এক্সেম্পটেড ইনকাম, এর উপর গভর্নমেন্ট কোনো ট্যাক্স দেবে। আমি লিখতে পারি ইট ইজ এক্সেম্প ফ্রম ট্যাক্স, ইট ইজ এক্সেম্প ফ্রম ট্যাক্স, বাট আমি একটু ডিটেলসে লিখে দিচ্ছি, তুই যদি অত বড় লিখতে নাও পারিস, কিন্তু ওইটুকু লিখলেই হবে, ঠিক আছে। কি বললাম, এনি সাম রিসিভ বাই অ্যান ইন্ডিভিজুয়াল, লাইক বাই অ্যান ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, অ্যাজ আ মেম্বার, অ্যাজ আ মেম্বার অফ আ HUF, লাইনের মানে বুঝতে পারলি কি লিখলাম, এনি সাম রিসিভ মানে 1 লাখ টাকা পাচ্ছে চার্লি, কত পাচ্ছে চার্লি, 1 লাখ টাকা পাচ্ছে, এনি সাম রিসিভ বাই অ্যান ইন্ডিভিজুয়াল মানে চার্লি, অ্যাজ আ মেম্বার অফ HUF, ঠিক আছে। হাইফেন দিলে, হোয়ার সাচ সাম হ্যাজ বিন রিসিভড, where such sum has been received out of his, like out of the income, like out of the income, out of the income of the family, ঠিক আছে। তারপরে আবার হাইফেন দিলে, where such sum has been received, where such sum has been received out of the income, out of the income of an impartible estate, of an
ইম্পার্টিবল এস্টেট, ঠিক আছে, বিলঙ্গিং টু দ্য ফ্যামিলি। মানে এটাকে এখানে এই লাইনটার মানে কি লেখানো হয়েছে, ওই যে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি থেকে ফ্যামিলির কোনো মেম্বার যদি ইনকাম করে ওইটাকেই গল্পটাকে লেখা হয়েছে, গল্প। তাহলে আমি তোকে কি বলছি, হিন্দু আনডিভাইড ফ্যামিলি থেকে কোনো মেম্বার যদি কোনো ইনকাম করে তার উপর গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দিতে হয় না, ঠিক আছে, গভর্নমেন্ট ট্যাক্স দিতে হয় না, ঠিক আছে। তো লিখবো কি, নিচে লিখবি হাইপেন দিয়ে লিখবি ইট ইজ এক্সেম, ইট ইজ এক্সেম। আমি এটাই বলছিলাম, একবারে অত না লিখে এটা লিখলেই হয়, ইট ইজ এক্সেম আন্ডার সেকশন 10 সাবসেকশন 2। কিছু লিখতে না পারলে, ধর কিছু লিখতে না পারলে এই কোশ্চেন এটা ছিল টুকবি, লিখবি ইট ইজ এক্সেম আন্ডার সেকশন 10 সাবসেকশন 2। বুঝতে পারলি, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি থেকে কোনো মেম্বার, ফ্যামিলির কোনো মেম্বার যদি কোনো ইনকাম হয়, যদি টাকা পয়সা পায়, তার ভাগে যদি কিছু পড়ে, এর উপর গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দিতে হয়, ঠিক আছে। এটা কত নম্বর ধারায় বলে, এই ধারায়। তাহলে কি লিখবি, করে লিখে লিখবি কি ইট ইজ এক্সেম ফ্রম ট্যাক্স। বুঝতে পারলি তো? আর লিখতে মানে এত বড় কথা লিখতে না পারলে কি লিখবি, কোশ্চেনটার লাইনটা টুকবি, টুকে একটা হাইফেন দিবি, হাইফেন দিয়ে লিখবি ইট ইজ এক্সেম ফ্রম ট্যাক্স। কত নম্বর ধারায়, আন্ডার সেন্টেন্স অপশন, তাতেই তুই 1 পেয়ে যাবি, এটা লিখলেই 1 পেয়ে যাবি। এটা আমি গল্পটা বোঝানো যাবে, পরীক্ষা না লিখলেও চলবে। এটা কি লেখা আছে দেখ, একবার লেখাটা পড়লেই তুই বুঝতে পারবি কি বলতে চেয়েছে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন, তাই তো, সেকেন্ড কোশ্চেনটা কি লিখবি? আচ্ছা বল, এই মতো বললাম তো, ফরেন কোম্পানি থেকে তুই ডিভিডেন্ড পেয়েছিস, তো এর উপর গভর্নমেন্ট ট্যাক্স নেবে কি নেবে না? অবশ্যই ট্যাক্স নেবে। কোন হেডে আসে এটা? ব্যাস। তাহলে কি লিখবি, কিভাবে লিখতে হবে দেখে নে, ডিভিডেন্ড রিসিভড, লেখ ডিভিডেন্ড রিসিভড, ঠিক আছে, ফ্রম আ ফরেন কোম্পানি, ফ্রম আ ফরেন কোম্পানি, ঠিক আছে, ইজ ট্যাক্সেবল আন্ডার দ্য হেড, কোন হেড বললাম? Others. ইনকাম ফ্রম আদার সোর্সেস। ঠিক আছে, বোঝা গেল? তাহলে 11 নম্বর কোশ্চেনের অ্যান্সারটাও বলে দিলাম তোকে, 11 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা তোকে বলে দিলাম। আচ্ছা, পেজটা করে দিচ্ছি। এই যে আজকে যে কটা ক্লাস করলাম এগুলো 2 নম্বর ক্লাস থাকবে, 2 নম্বর ক্লাস, এই অঙ্কগুলো সব 2 নম্বর করে ওর মধ্যে অ্যাড করে দেবো। ক্লাস নাম্বার 2 থাকবে সব, ক্লাস নাম্বার 2 এ সব পেয়ে যাবে, সব শর্ট কোশ্চেন গুলো, ঠিক আছে, সব শর্ট কোশ্চেন গুলো ক্লাস নাম্বার 2 এ পেয়ে যাবে। তো এই চ্যাপ্টারের ক্লাস নাম্বার 1 এ কি থাকবে বলতো, আগের দিনের করে বেসিক কনসেপ্ট, থিওরিটিক্যাল কনসেপ্ট, ঠিক আছে। তার আগে দিনে তো introduction. ওটা থাকবে আলাদা, ওটা ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, ওটা ওটা হচ্ছে ইন্ট্রোডাকশন, ওটা আলাদা চ্যাপ্টার, ওটা আলাদা। ওটা তুই না পড়লে চলে, জাস্ট কনসেপ্ট দিচ্ছি, কনসেপ্ট। আচ্ছা বল, এটা বোঝা গেল? তাহলে কথা উল্টাই, 12 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখি, খুব ভালো কোশ্চেন, এই কোশ্চেনে খুঁজছিলাম অনেক। Mr. T. Basu earned the following income during the previous year 24-25. Discuss the taxability. খুব মন দিয়ে শুনবি কিন্তু অঙ্কটা, হ্যাঁ, খুব মন দিয়ে শুনবি। Taxability of such income for the assessment year 24-25. T. Basu দিয়েছে, তাই তো? দেখ শোন, বলছে এগ্রিকালচার ইনকাম। আচ্ছা তোর তো শুধু কস্ট ট্যাক্স ছিল, তোর সবার তো ছিল কস্ট ট্যাক্স, তাই তো, তোরা জানিস। এগ্রিকালচার ইনকাম তোরা পড়েছিলি, মনে আছে? মানে চ্যাপ্টার নাম মনে আছে? চ্যাপ্টারটা পড়েছিলি, ভিতরের কথা বলতে হবে না, মনে আছে? চ্যাপ্টারটা পড়েছিলি, কোন ক্লাসে পড়েছিলি? ওদের 11 না 12 এ পড়েছিলি? 11 এ পড়েছিলি, আচ্ছা ঠিক আছে। এগ্রিকালচার ইনকাম মানে জানিস, মনে আছে? কৃষি থেকে আয়, আচ্ছা এইটুকু মনে থাকলেই হবে। আচ্ছা, এগ্রিকালচার ইনকাম, এগ্রিকালচার ইনকাম, আচ্ছা আমাদের ভারতবর্ষে এগ্রিকালচার মানে কি? কৃষিকাজ থেকে আয়। আমাদের ভারতবর্ষে যে সমস্ত কৃষকরা কৃষিকাজ থেকে ইনকাম করে, আমাদের দেশে ইন্ডিয়ান গভর্নমেন্ট তার থেকে ট্যাক্স নেয় কি নেয় না জানিস? বলতে পারবি? নেয় না, ঠিক, সত্যি, একটা সত্য ঘটনা। তাহলে জানতে পারলি তো? তাহলে আমাদের দেশে যারা, আগের দিন পড়ছিলাম, তোদের যেদিন কস্ট পরীক্ষা ছিল সেই দিন 11 এই চ্যাপ্টারটা করলাম, একদম সুন্দর করে থিওরি পড়িয়েছিল, সুন্দর করে থিওরি পড়িয়েছিল। ওই থিওরিটাই আবার গ্র্যাজুয়েশন আছে, ওটাই গ্র্যাজুয়েশন আছে, ওইটাই পুরো গ্র্যাজুয়েশন আছে, ঠিক আছে তো? মানে আলাদা কিছু না, একদম পুরো এগ্রিকালচার ইনকাম। তোরা যারা 11 যারা করেছিস, ওটা যদি মনে থাকে, এখানে আর নতুন কিচ্ছু করার দরকার নেই, ওইটাই এখানে আছে। আমি যে ওদের যে নোট দিয়েছি পুরো একদম এই বইয়ের নোট, এই পিডিএফ এর, বাইরে কিচ্ছু দিই, বরঞ্চ 11 বই দিয়ে পড়াই। শোন, এগ্রিকালচার ইনকাম মানে কি বললাম বল? কৃষি আয়। তো কৃষি কাজ থেকে
আমাদের ভারতবর্ষে কেউ যদি কৃষিকাজ করে এবং সেখান থেকে যদি ইনকাম হয়, গভর্নমেন্ট থেকে কি নেয় না? ট্যাক্স নেয় না। প্রথম পয়েন্টটা কথা, তাহলে তুই বুঝতে পারবি আনসারটা কি বলতে গেলাম। বলছে এগ্রিকালচার ইনকাম রিসিভ ফ্রম এগ্রিকালচার অপারেশন ইন ইন্ডিয়া। আচ্ছা, এখন তোদের মনে হয় টুক করে একজন কোশ্চেন করলো, স্যার ধরুন কেউ কৃষিকাজ করলো বাংলাদেশে, তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্ট তার থেকে ট্যাক্স নেবে কি নেবে না? কমন সেন্স কি বলে? তুই কৃষিকাজ করেছিস বাংলাদেশে, তো বাংলাদেশে ডেভেলপ হয়েছে, আমার দেশে ডেভেলপ হয়েছে, তাহলে বুঝতে পারলি তো? কৃষিকাজ করতে হবে কোন দেশে? ভারতবর্ষে। ভারতবর্ষে কৃষিকাজ করলে তাহলে গভর্নমেন্ট ট্যাক্স নেবে। তোমরা এটা কি বুঝতে পারলি? যে স্যার এগ্রিকালচার ইনকাম রিসিভড ইন এগ্রিকালচার অপারেশন ইন ইন্ডিয়া, বলছে কি এটা কি? এটা হচ্ছে এক্সেপ্ট। পাশে লিখলাম, তুই অ্যান্সার লেখ, খাতা খোল, খাতায় লেখ। এখানে লিখে দিচ্ছি 1 নম্বর কোশ্চেন অ্যান্সারটা কি লিখবো? লাইক ইট ইজ এক্সেপ্ট, লাইক ইট ইজ এক্সেপ্ট ফ্রম ট্যাক্স। বোঝা গেল? ইট ইজ এক্সেপ্ট ফ্রম ট্যাক্স। তাহলে তুই আজকের পর জানতে পারবি তো, এগুলো মনে রাখতে পারবি তো, যে আমাদের দেশে যদি কেউ কৃষিকাজ করে, এগুলো জানা উচিত, প্রত্যেকেরই জানা উচিত। আমাদের দেশে কৃষিকাজ করে যারা ইনকাম করে তারপর গভর্নমেন্ট ট্যাক্স নিয়ে আসে। লিখে দেবে তো? এটাই বেটার লেখা, ওয়ার্ডটা খুব ভালো ওয়ার্ড, ইট ইজ এক্সেপ্ট ফ্রম ট্যাক্স, কিন্তু ধারাটা বলতে হবে, ধারা। আর তোকে আজকের পর বলেই মনে রাখবি, আমাদের ইনকাম ট্যাক্সে একটা ধারা আছে, সেই ধারাটা কত বলছে? 10 নম্বর ধারা। কত নম্বর ধারা? 10 নম্বর ধারা। সেই ধারায় কি বলেছে? এই ধারায় বলেছে, এই ধারায় এমন কিছু ইনকামের কথা বলেছে যে ইনকামের উপর গভর্নমেন্ট ট্যাক্স নেবে। তাহলে 10 নম্বর ধারাটা কি বুঝতে পারলি? এমন একটা ধারা যেই ধারায় গভর্নমেন্ট ট্যাক্স নেয় না। ট্যাক্স নেয় না। এই ধারায় অনেক ইনকাম আছে যে ইনকাম উপর গভর্নমেন্ট ট্যাক্স নেয় না। ঠিক আছে? তাহলে এটা ইট ইজ এক্সেম্পট ফ্রম ট্যাক্স আন্ডার সেকশন 10 সাবসেকশন 1। কি লিখলাম? আন্ডার সেকশন। সেকশন খুব ভালো করে পড়বি, কিন্তু সেকশন পড়াটা সেকশন পড়বি, প্রথম দিয়ে পড়বি, পরীক্ষায় লিখতে পারলি না পারলে পরে কথা, এখন তুই পড়ে রাখবি, তাহলে তুই প্র্যাকটিস করতে করতে মনে থাকবে সেকশন। ঠিক আছে? সেকশন লিখলে বেশি নাম্বার, সেকশন না লিখলে কম নাম্বার। ঠিক আছে তো? আর সেকশন যদি ভুল লিখিস 0 নাম্বার। ঠিক আছে? তাহলে কি বললাম বুঝতে পারলি প্রথম পয়েন্টটা? না তুই প্র্যাকটিস কর, লেখা প্র্যাকটিস করে থাক, তোর মনে থাকবে। ইট ইজ এক্সেম্পট ফ্রম ট্যাক্স, হয়ে গেল তো? আচ্ছা দেখ, তারপরের কোশ্চেনটা 2 নম্বর কোশ্চেন। বলছে শেয়ার অফ প্রফিট রিসিভ ফ্রম পার্টনারশিপ ফার্ম। আমি তোকে একটু বোঝাই, দেখ এটা বোঝাই, এই কোশ্চেনটা পড়ার আগে তোকে বোঝাচ্ছি ব্যাপারটা। ধর এ বি সি 3 বন্ধু মিলে একটা বিজনেস করেছে, বন্ধু, ফ্যামিলি বিজনেস না, 3 বন্ধু মিলে, তাহলে কি বিজনেস বলবো এটাকে? পার্টনারশিপ বিজনেস। পার্টনারশিপ বিজনেস করে ওরা ধর বছরের শেষে ধর 5 লাখ টাকা কামালো। কত কামালো? 5 লাখ টাকা কামালো। তো 5 লাখ টাকা কামালো, যে আমরা কি জানি, কেউ যদি ইনকাম করে, প্রফিট কামায়, গভর্নমেন্ট তার থেকে কি নেবে? ট্যাক্স নেবে। তো আমি তোকে বলে দিই, ইনফরমেশন বলে দিই, এখন যা না জানলে তো পরের সেমিস্টারেই লাগবে। পার্টনারশিপ বিজনেস থেকে যদি তুমি কোনো প্রফিট কামাও, তার উপর গভর্নমেন্ট 30% ট্যাক্স নেয়। 30%, 30%। পার্টনারশিপ বিজনেস থেকে গভর্নমেন্ট 30% ট্যাক্স নেয়। তা 5 লাখে 30% গভর্নমেন্ট ট্যাক্স নিয়ে নিল, তাহলে কত? 1.5 লাখ টাকা ট্যাক্স নিয়ে নিল। কত টাকা বেঁচে রইল? বল 3,50,000 টাকা। এই 3,50,000 টাকা 3 বন্ধুর মধ্যে ভাগ হয়ে যাবে। তো ধর আমি হিসাব করে দেখলাম, 3,50,000-কে 3 দিয়ে ভাগ করলে প্রত্যেকের ভাগে ধর 1,16,666, 1,16,666, 1,16,600 এইসব করলাম, অত অ্যামাউন্টই আসে, তাহলে 3 জনের ভাগে এই টাকাটা পড়বে। ঠিক আছে তো? তাহলে এর ভাগে এই টাকাটা পড়লো, বির ভাগে এই টাকাটা পড়লো। এখন অনেকে বলে, স্যার এ তো ইনকাম করলো, তো এ যে ইনকাম করলো একে তো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। মনের মধ্যে কোশ্চেন আসবে। আমি বললাম না, ট্যাক্স দিতে হবে না। কেন? ওই ইনকামটার মতো ট্যাক্স দিয়েই এসছে, তার মানে এই ইনকাম আর ট্যাক্স দেওয়ার দরকার নেই। এবার এখানে কোশ্চেনটা পড়, তাহলে তুই বুঝতে পারবি কি বলতে চেয়েছে। বলছে কি, শেয়ার অফ প্রফিট, এই যে শেয়ার অফ প্রফিট কোনটাই দেখ, 1,16,600। ঠিক আছে? রিসিভ ফ্রম পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনাররা যে শেয়ার অফ প্রফিট কামাচ্ছে। ঠিক আছে? ঠিক আছে, এখানে এবং অ্যাসেস্ট অ্যাজ আ ফার্ম হোয়ার সি ইজ আ পার্টনার 15,000। ও ধর 15,000 টাকা কামিয়েছে, তাহলে এই 15,000 টাকা যে ইনকাম করলে এর উপর গভর্নমেন্টকে ট্যাক্স দেবে, কারণ একবার ট্যাক্স দেওয়া হয়ে গেছে। তাহলে একই ইনকামে দুবার ট্যাক্স দেবো কেন? একটা ইনকামের মধ্যে একবারই ট্যাক্স দেবো, দুবার ট্যাক্স দেবো কেন? তাই তো? তার মানে এটাকে কি হবে? এটাও কিন্তু এক্সেম্পট ফ্রম ট্যাক্স, গভর্নমেন্ট ট্যাক্স নেবেন। ঠিক আছে? গভর্নমেন্ট ট্যাক্স নেবে। তাহলে লেখ, এটাকে লেখ। কি লিখবো স্যার? শেয়ার অফ প্রফিট লেখ, শেয়ার অফ প্রফিট লেখ, অ্যান্সার লেখ শেয়ার অফ প্রফিট লেখ, শেয়ার অফ প্রফিট। এটা আমার সাজেশন পেপারে তৈরি করা আছে, মানে সাজেশন যে করেছি, এই যে সাজেশন করেছি ট্যাক্সের ফাইনাল পরীক্ষায়, তার মধ্যে এই অঙ্ক তুলে রেখেছি একবার। আমাদের পুরো মানে বেছে রেখেছি অঙ্কটা, আমার খুব
মানে খুব ভালো অঙ্ক, খুব পছন্দের অঙ্ক এই অঙ্ক, কারণ এই অঙ্ক থেকে অনেক কিছু কভার হয়ে যাবে। তাহলে কি লিখলাম? শেয়ার অফ প্রফিট অফ দ্য ফার্ম, শেয়ার অফ প্রফিট অফ দ্য ফার্ম, শেয়ার অফ প্রফিট অফ দ্য ফার্ম, ঠিক আছে, শেয়ার অফ প্রফিট অফ দ্য ফার্ম ইজ এক্সেম, ইজ এক্সেম, ঠিক আছে, ইজ এক্সেমড ইন হ্যান্ডস অফ পার্টনার, ইন হ্যান্ডস অফ পার্টনার। হ্যাঁ, এটা বলি কত নম্বর ধারায় বলা আছে, এটা কত নম্বর ধারায় বলে তোকে বলছি, লেখ আন্ডার সেকশন 10, বুঝলি 10 কেন বলছি, 10 কেন বলছি ভালো করে বল। এক্সেম মানে 10, 10 এ বলা আছে 10 সাবসেকশন 2A। কিছুক্ষণ আগে তোকে বলেছিলাম হিন্দু আনডিভাইডেড কি 10-2 লিখেছিলাম না, একই জিনিস, ওটা হিন্দু আনডিভাইডেড 2 আর এখানে পার্টনারশিপ বলে A, 10-2। টেকনিক আছে মুখস্থ করা, ফর্ম মানে মানে তোর সেকশন মুখস্থ করা, টেকনিক্যালি মুখস্থ করতে হবে তোকে। তুই বুঝতে পারলি ব্যাপারটা কেন? 10 কি বলেছে? এক্সেম, মানে আমাদের আমাদের দেশে আমাদের দেশে মানে ভারত সরকার কি বলেছে দেখো, অনেক সব ইনকামের উপর গভর্নমেন্ট ট্যাক্স নেয় না, সব ইনকামের গভর্নমেন্ট ট্যাক্স নেয় না, যে সমস্ত ইনকামের উপর গভর্নমেন্ট ট্যাক্স নেয় না সেইগুলোই 10 নম্বর ধারায় লেখা আছে। ট্যাক্স ফ্রি ইনকামই হচ্ছে 10 নম্বর ধারায় লেখা আছে, হয়ে গেল। এবার 10-এর 1-এ বলা আছে কি এগ্রিকালচার ইনকাম, আর 10-এর 2-এ কি বলা আছে, 10-এর 2-এ বলা আছে প্রফিট, ওই পার্টনার শেয়ার অফ প্রফিট। যদি শেয়ার অফ প্রফিট হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি হয় 10-2, আর যদি পার্টনারশিপ হয় 10-2A। তো দেখ মানে কিভাবে টেকনিক্যালি এভাবে মনে রাখতে হবে, মনে রাখার টেকনিক তোকে শেখাচ্ছি। আচ্ছা 3 নম্বর পয়েন্ট কি বলেছে? ইন্টেরিয়াম ডিভিডেন্ড রিসিভ। আরে ভাই ইন্টেরিয়াম বলুক, স্যার ইন্টেরিয়াম মানে কি, এখন তুই জানতে চাইলে আমি বলতে পারি ইন্টেরিয়াম ডিভিডেন্ড কি। তুই যখন 6 সেমিস্টারে উঠবি ওখানে দেখবি একটা অডিট বলে একটা সাবজেক্ট থিওরি, ওখানে পড়বি ইন্টেরিয়াম ডিভিডেন্ড সম্পর্কে ডিটেলস আছে। 5th সেমিস্টারে যখন পড়বি কর্পোরেট অ্যাকাউন্টিং, ওখানেও পড়বি ইন্টেরিয়াম ডিভিডেন্ড সম্পর্কে, ঠিক আছে তো। তারপর 5th সেমিস্টারে কোম্পানি ল পড়বি, ওখানেও পাবি ইন্টেরিয়াম ডিভিডেন্ড, ঠিক আছে তো। তো এখানে ইন্টেরিয়াম ডিভিডেন্ড মানে বছরের মাঝখানে যে ডিভিডেন্ড দেওয়া হয়, বছরের মাঝখানে, ইন্টেরিয়াম মাঝামাঝি সময় যে ডিভিডেন্ড দেওয়া হয় তাকে ইন্টেরিয়াম ডিভিডেন্ড বলে। আর ইন্টেরিয়াম তো ঘাব ডিভিডেন্ড, পাতি কথা ডিভিডেন্ড বলেছে। ডিভিডেন্ড রিসিভ ফ্রম টাটা স্টিল, টাটা কোন কোম্পানি? ইন্ডিয়ান কোম্পানি। তাই ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পেলে কি ট্যাক্স নেবে কি ট্যাক্স নেবে? জাস্ট কমন, তুই নর্মাল ভাবা, আগে বললাম তো, তুই ডিভিডেন্ড থেকে ডিভিডেন্ড বাবদ যদি কোনো টাকা কামাস গভর্নমেন্ট ট্যাক্স নেবে কি নেবে না? অবশ্যই ট্যাক্স নেবে। আগে নিয়ম ছিল, একটা সময় নিয়ম ছিল যে ইন্ডিয়ান কোম্পানি থেকে যদি তুমি ডিভিডেন্ড পেতে তাহলে গভর্নমেন্ট ট্যাক্স নিত, তাহলে এখন এই নিয়ম সরকার তুলে দিয়েছে যে তুমি ডিভিডেন্ড থেকে যদি তুমি যদি ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পাও বা ফরেন থেকে ডিভিডেন্ড পাও, তোমার থেকে ট্যাক্স নেবে, ট্যাক্স নেবে। তার মানে ট্যাক্স নেওয়া এটা কোন হেডে আসতে পারে বল, কিছুক্ষণ আগেই বলছিলি, বল। ইনকাম ফ্রম আদার্স সোর্স, ইনকাম ফ্রম আদার্স সোর্স। লেখ 3 নম্বর পয়েন্ট দিয়ে লেখ, লেখ ডিভিডেন্ড ফ্রম, লেখ ডিভিডেন্ড ফ্রম ডোমেস্টিক কোম্পানি, ডোমেস্টিক বুঝিস তো, ডিভিডেন্ড ফ্রম ডোমেস্টিক কোম্পানি, ঠিক আছে, ইজ ট্যাক্সেবল, ইজ ট্যাক্সেবল। আমার সবচেয়ে বেশি সময় লাগবে একটা চ্যাপ্টার করতে, বুঝিস তো, সবচেয়ে বেশি সময় লাগবে তুই বলছি হচ্ছে স্যালারি, মানে ওটা করতে সবচেয়ে বেশি সময় লাগে। না সহজ বলছি না, সবই সহজ, সবই সহজ, কিন্তু সময় লাগবে সবচেয়ে বেশি স্যালারি করতে। মানে স্যালারি ভাস্ট, প্রচুর জিনিস স্যালারি শিখতে হবে। আর স্যালারি থেকে পরীক্ষায় তোর মোটামুটি 25 নাম্বার আসবে, 15 নাম্বারে একটা বড় অঙ্ক আর 5 নাম্বার দুটো ছোট অঙ্ক আসবে, 25টা নম্বর আসবে। তোকে অনেক কিছু শিখতে হবে স্যালারি, মানে প্রচুর সময় দিতে হবে, ঠিক আছে। ডিভিডেন্ড ফ্রম ডোমেস্টিক কোম্পানি ইজ ট্যাক্সেবল, ডিভিডেন্ড ফ্রম ডোমেস্টিক কোম্পানি ইজ ট্যাক্সেবল আন্ডার ইনকাম ফ্রম আদার সোর্স, লাইক আন্ডার ইনকাম ফ্রম আদার সোর্স। ঠিক আছে, আচ্ছা নেক্সট, নেক্সট কি বলেছে, খুব পছন্দের জিনিস দিয়েছে 4 নম্বর পয়েন্টটা, ইউআরপিএফ। হলো তো, এতদিন হলো তো। 4 নম্বর পয়েন্টটা লিখবো তার আগে না আমি তোকে বোঝাই। এই যে এই পয়েন্টে 4 নম্বর পয়েন্ট অ্যাকচুয়ালি স্যালারি পয়েন্ট, স্যালারি পয়েন্ট। প্রভিডেন্ট ফান্ড নাম শুনিস তোরা? প্রভিডেন্ট ফান্ড ও তো শর্ট ফর্ম বললি না, নাম শুনিস প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড মানে ও বললো পিএফ। আচ্ছা আমি তার ওর কথা শুনি, প্রভিডেন্ট ফান্ড পিএফ। পিএফ না ক রকমের হয় জানিস? পিএফ ক রকমের হয় বলতে পারবি কেউ, জানিস? মানে কোন প্রভিডেন্ট ফান্ডের নাম শুনিস? মানে তোরা যে শুনেছিস প্রভিডেন্ট ফান্ড, এরকম কয়েকটা নাম বল না।
শুনে থাকলে বল, প্রভিডেন্ট ফান্ড ক রকমের হয় জানিস? 4 রকমের হয়, 4 রকম। ক রকমের? 4 রকমের। দেখ কি কি স্যার? একটা হচ্ছে এসপিএফ। এসপিএফ এর ফুল ফর্ম কি বলতো? স্ট্যাটুটরি প্রভিডেন্ট ফান্ড। স্ট্যাটুটরি প্রভিডেন্ট ফান্ড। এটাকে বলে পিপিএফ। পিপিএফ যেটা বললাম পাবলিক প্রভিডেন্ট ফান্ড। যেমন দেখ, আমি তো চাকরি করি না, আমার যদি মনে হয় কোনো প্রভিডেন্ট ফান্ডে অ্যাকাউন্ট খুলতে হবে, আমি পিপিএফ খুলতে পারবো। পিপিএফ সবাই খুলতে পারবে, সবাই খুলতে পারবে, এই জন্য চাকরি বাকরি করা দরকার, ঠিক আছে? পাবলিক প্রভিডেন্ট। এরপর কি বলতো? আরপিএফ। এইটাই তুই যখন অঙ্ক করবি না স্যালারি, এইটা বারবার এটা অঙ্কটা হবে আরপিএফ। রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। কি বললাম? রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। বুঝতে পারলি তো? কি বললাম বল? রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, ঠিক আছে তো? আর একটা কি হয়? ইউআরপিএফ, আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। ঠিক আছে? কি কি বললাম? প্রভিডেন্ট ফান্ড 4 রকমের হয়। একটাকে বলে স্ট্যাটুটরি প্রভিডেন্ট ফান্ড, একটাকে বলে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, একটাকে বলে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, আর একটা আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। তুই যখন স্যালারির অঙ্ক করবি, প্রতিটা অঙ্কে আরপিএফ, প্রতি অঙ্কে পাবি। এমন একটা অঙ্ক পাবি না যে আরপিএফ লেখা নেই, প্রতিটা অঙ্কে আরপিএফ পাবি। রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড বুঝিস তো? দেখ আমি তোকে গল্পটা বলি, প্রভিডেন্ট ফান্ড জিনিসটা কি? এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয় এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড আছে, এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড মানে ইপিএফ যেটা। না, এই দেখ না, তুই এখন দেখ আমি কি বলছি, আমি দেখবো পরে। এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড, এই প্রভিডেন্ট ফান্ড সব। প্রভিডেন্ট ফান্ড 4 রকমের হয়। কি কি বললাম? একটা এসপিএফ, একটা পিপিএফ, একটা আরপিএফ, একটা ইউআরপিএফ। ফুল ফর্ম গুলো বললাম, আমি এখন লিখলাম না, কারণ স্যালারি চ্যাপ্টারে আমার নোটে সব লেখানো আছে, কিন্তু লিখে সময় নষ্ট হবে। এসপিএফ এর ফুল ফর্ম মুখে বলেছি স্ট্যাটুটরি প্রভিডেন্ট ফান্ড, পিপিএফ পাবলিক প্রভিডেন্ট ফান্ড, আরপিএফ হচ্ছে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, আর ইউআরপিএফ আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড জিনিসটা কি? ধর কেউ ধর কোনো একটা কোম্পানিতে চাকরি করছে, সেই গভর্নমেন্ট হোক বা নন গভর্নমেন্ট হোক, চাকরি করছে, ওর প্রতি মাসে মাইনা হয় 50,000 টাকা। প্রতি মাসে মাইনা সাপোজ 50,000 টাকা। এইবার প্রতি মাসে যত টাকা মাইনা হয় না, কিছু পরিমাণ টাকা, ধর সাপোজ ধর 50,000 টাকা মাইনা, ধর 10%, সাপোজ ধর 10%, 10% 5,000 টাকা ওর মাইনা থেকে কেটে নেবে। রেগে যাবি না টাকা কাটলে, রেগে যাওয়ার কিছু ব্যাপার নেই, আনন্দ। যারা বোঝে তারা বলে না কাটো কেন, 5 কেন, তুমি 10ই কেটে নাও না, অনেকে খুশি হয় টাকা কাটলে। যারা বোঝে, তা 5,000 টাকা ধর কাটলো, তোর 50,000 টাকা মাইনা, 5 কাটলো, তোর তুই বাড়িতে 45 নিয়ে আসলি, মালিকও 5,000 টাকা দিল পকেট থেকে, মালিকের নিজের পকেট থেকে 5,000 টাকা দিল, 5 5 কত হলো? 10,000 টাকা তোর নামে একটা অ্যাকাউন্টে জমলো। যতদিন চাকরি করবি ওই টাকাটা জমবে, তারপর সুদ হবে, বাড়বে, মানে বুঝতে পারছিস তো? 10,000 টাকা জমলো, ওটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তুই যখন কোম্পানি ছেড়ে দিবি, রিটায়ার হবি, তখন ওই টাকাটা তুই পেয়ে যাবি, অনেকটা টাকাই পাবো। ওটা বুঝতে পারি? তারপর তুই ভাব, খারাপ জিনিস না। তুই টাকা 50,000 টাকা বাইরে নিয়ে গেলে তো মাছ মাংস খেয়ে টাকা উড়িয়ে দিবি, তাই না? তো ওখানে টাকাটা জমলো তো প্রভিডেন্ট ফান্ড, অনেকটা টাকাই পাওয়া যায় প্রভিডেন্ট ফান্ডে। তাহলে কি বুঝতে পারলি? তোর অ্যাকাউন্ট থেকে, তোর মাইনা থেকে কিছু টাকা কাটলো, সমপরিমাণ টাকা সেম ইকুয়াল অ্যামাউন্ট মালিকও দেবে। ঠিক আছে? এটাই যে ডিটেলসে আস্তে আস্তে জানবি, বাট এইটুক তো বুঝতে পারলি কি বললাম? আচ্ছা, প্রভিডেন্ট ফান্ড এরকমই হয়। ইউআরপিএফ, আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। আমি যে তোকে এখন প্রভিডেন্ট ফান্ডের কথাটা বললাম, আমি চাকরি করছি, আমার মাইনা থেকে 5,000 টাকা কাটলো, তাহলে 5,000 টাকা কে দিল? আমি দিলাম। আমি কে? কর্মচারী। কর্মচারীকে ইংরেজিতে কি বলে? এমপ্লয়ি। এমপ্লয়ি দিল মানে বললাম এমপ্লয়ি কন্ট্রিবিউট করলো, এমপ্লয়ি কন্ট্রিবিউশন করলো, হ্যাঁ কি না? সেম টাকা তো মালিকও কন্ট্রিবিউট করলো, তাহলে কি বলবো? এমপ্লয়ার কন্ট্রিবিউশন। ঠিক তো? বুঝতে পারছিস তো? আমি প্রভিডেন্ট ফান্ড মানে পার্টিকুলার কোনো প্রভিডেন্ট ফান্ডের কথা বলছি না। তাহলে এমপ্লয়ি কন্ট্রিবিউট করলো যে টাকাটা, এমপ্লয়ি যে টাকাটা কন্ট্রিবিউট করলো, ঠিক আছে, তাহলে এমপ্লয়ি যে টাকাটা কন্ট্রিবিউট, তার উপর একটা ইন্টারেস্ট হবে। হ্যাঁ স্যার, ইন্টারেস্টও হবে। আবার মালিক যে টাকাটা কন্ট্রিবিউট করলো সেই টাকাটার উপর ইন্টারেস্ট হবে। বোঝা গেল কি বললাম? এবার এমপ্লয়ি, আমি ইউআরপিএফ এর কথা বলছি, পার্টিকুলারলি ইউআরপিএফ বলেছি। তো এমপ্লয়ি যে টাকাটা কন্ট্রিবিউট করে, ঠিক আছে, আর এমপ্লয়ি যে টাকাটা কন্ট্রিবিউট করে তার উপর তো ইন্টারেস্ট হলো, এমপ্লয়ি যে টাকাটা কন্ট্রিবিউট করে তার উপর তো ইন্টারেস্ট হলো, এই ইন্টারেস্টটা একটা জায়গায় চলে যাবে, এক জায়গায় চলে যাবে। মালিক যে টাকাটা কন্ট্রিবিউট করে সেই টাকাটা আর ইন্টারেস্ট, সেটাও আবার একটা জায়গায় চলে যাবে। এইগুলো তোকে বলতে হবে, ঠিক আছে? তার মানে এখানে আমি তোকে বলতে চাইছি ইউআরপিএফটাই মেনলি বোঝাতে চাইছি। ইউআরপিএফ একটা হচ্ছে এমপ্লয়ার কন্ট্রিবিউশন, এমপ্লয়ার কন্ট্রিবিউশন, যে টাকাটা এমপ্লয়ার কন্ট্রিবিউট করবে। দেখ তো এই অঙ্কে বলেছে এমপ্লয়ার কত কন্ট্রিবিউট করেছে। আচ্ছা আমি দেখাচ্ছি। এমপ্লয়ার মানে মালিক কত কন্ট্রিবিউট করেছে, বলছে অ্যামাউন্ট রিসিভ ফ্রম ইউআরপিএফ,
আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড থেকে তুই টাকা রিসিভ করেছিস, কত টাকা? 1,21,000 টাকা। এর মধ্যে ওন কন্ট্রিবিউশন মানে তোর কন্ট্রিবিউশন কত? 50। তুই যে টাকাটা কন্ট্রিবিউট করবি তার উপর ইন্টারেস্ট কত ছিল? 5,000 টাকা। মালিকের কন্ট্রিবিউশন 60,000, আর মালিক যে টাকা কন্ট্রিবিউট করে তার উপর ইন্টারেস্ট 6,000। তাহলে মালিকের কন্ট্রিবিউশন কত? 60,000। এই যে মালিকের কন্ট্রিবিউশন 60,000। মালিক যে টাকা কন্ট্রিবিউট করে তার উপর কত ইন্টারেস্ট? কত? ইন্টারেস্ট অন সাচ কন্ট্রিবিউশন। সাচ মানে বুঝিস তো? কত টাকা? ইন্টারেস্ট কত ছিল? 6,000 টাকা। তাহলে এই দুটো যোগ করে কত? 66,000 টাকা। এই 66,000 টাকা কোথায় চলে যাবে? স্যার কোথায়? ইনকাম ফ্রম স্যালারিতে চলে যায়। এটা চলে যায় ইনকাম ফ্রম স্যালারিতে। দাঁড়া শেষ করলাম কোথায়? হ্যাঁ, এটা চলে যাবে কোথায়? স্যালারি চলে যাবে। বুঝা গেল কি বললাম? তাহলে এটা কাটটা করলাম, শুধু মালিকেরটা বোঝালাম। এবার করব কি? এমপ্লয়ি কন্ট্রিবিউশন। কি লিখলাম? এমপ্লয়ি কন্ট্রিবিউশন। এমপ্লয়ি যে টাকাটা কন্ট্রিবিউট করেছে 50,000 টাকা না কত ছিল? এটাকে বলে নট ট্যাক্সেবল। নট ট্যাক্সেবল। নট ট্যাক্সেবল। এমপ্লয়ি যে টাকাটা কন্ট্রিবিউট করে নট ট্যাক্সেবল। ঠিক আছে? এটা কোনো ট্যাক্সেবল হবে না। মানে তুই ভাব না, মালিক যে টাকাটা কন্ট্রিবিউট করলে কি ইনকাম হচ্ছে? তুই চাকরি করছিস, তোর পকেট থেকে টাকা কেটে এটা তোর ইনকাম হচ্ছে, টাকা আসছে নাকি? কি করে হবে? এটা নট ট্যাক্সেবল। ঠিক আছে? নট ট্যাক্সেবল। আচ্ছা, এবার এই যে মালিক যে কন্ট্রিবিউট করলো তার উপর যে ইন্টারেস্টটা হয়, লিখবো ইন্টারেস্ট অন সাচ কন্ট্রিবিউশন। কত টাকা? মালিক যে টাকাটা কন্ট্রিবিউট করলো, সরি কর্মচারী কন্ট্রিবিউট করলো 50,000 টাকা, তার উপর ইন্টারেস্ট কত? 5,000 টাকা। স্যার এটা কোথায় আসবে? এটা আসে IFOS, ইনকাম ফ্রম আদার সোর্স। ঠিক আছে? এই হচ্ছে গল্প, এর কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? সুন্দর করে এইভাবে তুই টুকে নে না, তো বেটার লাগবে, বেটার লাগবে, বুঝতে সুবিধা হবে। এটা টুকে নে, যেভাবে টোকা হয় টুকে নে। জানিস? বল, বুঝতে পারলি অঙ্কটা? কে রে? এটুকু নিস তাহলে নোটটা। এটা কিন্তু ভালো করে রিড করে নিবি। এই যে তোকে যে অল্প অল্প করে প্রথমে অল্প অল্প এগুলো পড়ে নিবি, সুন্দর করে পড়বি, তাহলে খুব বুঝতে সুবিধা হবে। কমপ্লিট। এটা কিন্তু এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, URPF। এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু পয়েন্টটা পড়বি কিন্তু ভালো করে। না না, এটা স্যালারি কোথায় করছিস? স্যালারি যখন করবি ওখানে RPF থাকবে, URPF আলাদা করে শর্ট কোশ্চেন হিসেবে থাকবে। ঠিক আছে তো? তো এই দেখাচ্ছে।
আচ্ছা কোন সিট? আমাদের স্মৃতি স্কুল থেকে ও আমার আগে কলেজে? কলেজে একটু আচ্ছা বাদ দে দেখ কমার্স। দেখ কি হচ্ছে বলতো কত নম্বর হলো 12 অব্দি হয়েছিল এই তো 13 নম্বর থেকে 13 তিন নম্বর? কর। না না বিনিময় করছি। 13 নম্বর থেকে 13 নম্বর কোশ্চেন থেকে করবো দেখ কোশ্চেনটা পড়ে নে 13 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছিস তোরা প্রত্যেকে 13 নম্বর বল 13 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি হতে পারে বলছে কি মিস প্রিয়া ডিপোজিটেড 50,000 টু পাবলিক প্রভিডেন্ট ফান্ড মিস প্রিয়া 50,000 টাকা কোথায় ডিপোজিট করে কিছুক্ষণ আগে করাচ্ছিলাম কিন্তু আজ ফার্স্ট অঙ্ক করালাম পাবলিক প্রভিডেন্ট মানে 50,000 টাকা ডিপোজিট করেছিস ওই টম আর জেরির অঙ্কটাই দিয়ে দেখ ভালো করে পড় বলছে সো অ্যাজ টু রিডিউস হার টোটাল ইনকাম ফ্রম 5 লাখ থেকে 50 আচ্ছা 4.5 লাখ একটু ভালো করে বোঝ না আগে লেখালেখি তো পরে করাই যাবে সারা জীবন তো লেখালেখির জন্য পড়ে আছে দেখ শোন মিস প্রিয়া ডিপোজিট করে 50,000 টাকা কোথায় পিপিএফ এ পিপিএফ এ 50,000 টাকা ডিপোজিট করে যে টোটাল ইনকাম যদি ডিপোজিট না করতো তাহলে কত থাকতো 5 লাখ টাকা থাকতো ডিপোজিট করার পর ওটা কত 4.5 লাখ টাকা হয়ে গেছে বাই মিনস ফর এভেলিং ডিডাকশন আছে 80C স্যার 80C কি বললে ওরা বুঝলাম না তো কিছুক্ষণ আগে আজ ফার্স্ট অঙ্ক করলাম না গ্রস টোটাল ইনকাম থেকে 80 নম্বর ধারা ছাড় পাওয়া যায় পিপিএফ এ টাকা ডিপোজিট করলে 80C তে ছাড় পাওয়া যায় 80 নম্বর 80C তে ছাড় পাওয়া যায় পিপিএফ এ টাকা ডিপোজিট করলে তাহলে ঠিকই আছে 5 লাখ টাকা ছিল 50,000 টাকা ছাড় 4.5 লাখ টাকা হলো তাহলে এটা কি মেনশন ওয়েদার ইজ ইট ট্যাক্স প্ল্যানিং অর ট্যাক্স অ্যাভয়েডেন্স হয়ে গেল ট্যাক্স প্ল্যানিং বলে দিলাম কিছুক্ষণ আগে বুঝিয়ে দিলাম তোকে এটা ট্যাক্স প্ল্যানিং হয়ে গেল তোর অ্যান্সার ট্যাক্স প্ল্যানিং বোঝা গেল তাহলে লিখে রাখ 13 নম্বর কোশ্চেন অ্যান্সার লিখ ট্যাক্স প্ল্যানিং এটা কি 1 নম্বর? 13 নম্বর কোশ্চেন অ্যান্সার লিখে রাখ ট্যাক্স প্ল্যানিং আচ্ছা এই কোশ্চেনটার ট্যাক্স প্ল্যানিং হলো তো ট্যাক্স প্ল্যানিং এই কোশ্চেনটা তুই তোর পিডিএফ এ কোথায় পাবি বলতো মানে পিডিএফ তো না তোর পিডিএফ এ তুই পরপর পেয়ে যাবি এটা তুই বইয়ের লাস্ট পেজে পাবি এটা তখন এই এক্ষুনি লেখা হলো এই পয়েন্ট ঠিক আছে এটা লাস্ট পেজে পাবি বইয়ের আমি বলে দেবো বইটা আসার পরে বলে দেবো লাস্ট পেজে পাবি বই অনেক অ্যাড হয়েছে আগের বছরের সঙ্গে এই বছর অনেক চেঞ্জ করেছি কোশ্চেন অনেক নতুন অ্যাড ফ্যাড করেছি আচ্ছা 14 নম্বর কোশ্চেন দেখ বলবি কিন্তু এটা সব বলার চেষ্টা কর কোনটা কোনটা ট্যাক্সেবল এগুলো বল তরুণ রিসিভ 7,200 টাকা অ্যাজ ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট উইথ এসবিআই তুই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় ফিক্সড ডিপোজিট করে ওখান থেকে ইন্টারেস্ট পেয়েছিস কোন হেডে আসবে আদার সোর্স আদার সোর্স দাঁড়া 1 মিনিট আদার সোর্স কি লিখবো কি ইনকাম ফ্রম আদার সোর্স এই যে ইন তো তোর এই ইনকাম ফ্রম আদার সোর্স তারপর কি বলে আকাশ মেড আগেন 35,000 সেল অফ শেয়ার্স এটা কি হবে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন তারপর কি হবে 2,700 রিসিভড বাই অতুল অ্যাজ রেমুনারেশন এক্সামিনার ফ্রম ক্যালকাটা আদার সোর্স ইনকাম ফ্রম আদার সোর্স লাইক ইনকাম ফ্রম আদার সোর্স চোদ্দোর সি যেটা 14 সিটটা হবে ইনকাম ফ্রম আদার সোর্সেস
15টা কি হয় 14 ডিটটা কি হয় বর্ণালী আর লয়ার আর্ন অ্যান্ড ইনকাম 1,45,000 ফ্রম হার প্রফেশন ইনকাম বিজনেস পিজিইপি এটা হবে পিজিইপি লাইক পিজিইপি স্বর্ণালী রিসিভড রেন্ট 84,000 বাই লেটিং এটা তো হাউস প্রপার্টি লাইক ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হ্যাঁ বল আচ্ছা তারপর কি বলেছে দেখ 15টা ইনকাম রিসিভ ফ্রম সেল অফ হাউস প্রপার্টি এটা কি হবে সেল অফ হাউস প্রপার্টি এটা ক্যাপিটাল গেইন ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন তারপর পেনশন রিসিভ বাই রিটায়ার্ড পারসন এটা হবে ইনকাম ফ্রম স্যালারি 16টা তরুণ রিসিভ 7,200 as ইন্টারশন ফিক্সড উইথ এসবিআই তো বুঝতে পারছি এটা এটা বলার কিছু নেই দেখ সেম কোশ্চেন লাগলো না এটা কতটা সেম 14 আর 16টা সেম কোশ্চেন তো দরকার নেই 14 আর 16 সেম কোশ্চেন আছে সেম কোশ্চেন 14 আর 16 সেম ঠিক আছে 17টা কি বলে দেখ 17টা দেখ অ্যান্সার করে দিয়েছি বলছে কি রেমুনারেশন রিসিভ ফর এক্সামিং দ্য ইউনিভার্সিটি এক্সামিনেশন স্ক্রিপ্ট এটা ইনকাম ফ্রম আদার সোর্স দেখ লেখা আছে ফিজ রিসিভ বাই ডিরেক্টর ফর অ্যাটেন্ডিং বোর্ড মিটিং নতুন এসছে বোর্ড মিটিং অ্যাটেন্ড করার জন্য ডিরেক্টর ফিজ পাচ্ছে আদার সোর্সে আসবে ইন্টারন্যাশনাল পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট এই আগের দিন বলেছিলাম পোস্ট অফিসে দেখবি অনেকে পোস্ট অফিসের অ্যাকাউন্ট খুলছে না, জানিস তো পোস্ট অফিসের সেভিংসে অ্যাকাউন্ট খোলা যায় রেকারিং তো সবাই করে সেভিংসে অ্যাকাউন্ট খোলা যাচ্ছে সেভিংসে তুই যদি অনেকে কেউ অ্যাকাউন্ট খোলে তো ওখানে যদি ইন্টারেস্ট পাওয়া যায় না গভর্নমেন্ট ট্যাক্স নেয় না ট্যাক্স ফ্রি ইনকাম কত অব্দি লিমিট আছে 3,500 টাকা অব্দি ট্যাক্স ফ্রি 3,500 টাকা ধর তুই ধর পোস্ট অফিসে সেভিংসে টাকা রেখেছিস কিন্তু এই বছর তুই 4,000 টাকা সুদ পেলি তো গভর্নমেন্ট 500 টাকার উপর সুদ পেবে 3,500 টাকা অব্দি ছাড় এখানে তো জাস্ট লিখেছি এক্সেম ফ্রম ট্যাক্স ঠিক আছে তো আচ্ছা ইনকাম রিসিভ ফ্রম সেল অফ হাউস প্রপার্টি ক্যাপিটাল গেইন টিভি গেম শো আদার সোর্স নেক্সট কোশ্চেন দেখ 18টা অনারিয়াম রিসিভড ফর রাইটিং ইন দিস ম্যাগাজিন অনেকে ম্যাগাজিন লিখলে অনারিয়াম পায় এটা আদার সোর্সে আসে ঠিক আছে তো ফ্যামিলি পেনশন আদার সোর্স স্যালারি রিসিভ বাই পার্টনার ফ্রম দ্য ফার্ম আগেই বলছি টিপি টিভি গেম শো আদার সোর্স রেন্ট ফ্রম লেট আউট হাউস প্রপার্টি ইউজ ফর বিজনেস পারপাস হাউস প্রপার্টি কি বল রেন্ট বলছে তুই বাড়ি ভাড়া দিয়ে টাকা পেয়েছিস সেটা কি হবে হাউস প্রপার্টি হবে 19টা কি বলছে ফার্স্ট প্রাইজ উইনার লটারি বল লটারিতে ফার্স্ট প্রাইজ জিতেছিস আদার সোর্স তারপর রেমুনারেশন রিসিভড ফর ভ্যালুয়েশন অ্যান্সার স্ক্রিপ্ট ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সিটি আদার সোর্স ইন্টারন্যাশনাল পোস্ট সেভিংস ব্যাংকে 4,000 টাকা কত টাকা আসবে 500 টাকা আসবে 500 টাকা বোঝ 500 টাকা আসবে টাকা দিয়ে দিয়েছে এখানে টাকা দিয়ে দিয়ে 4,000 টাকা 3,500 টাকা যদি ছাড় আসবে কত টাকা আসবে 500 টাকা তো এটা লিখে রাখ পাশে নাহলে তো পরে বুঝতে অসুবিধা হবে 19-এর 3 নম্বর লিখে রাখ পরে ভুলে যাবে কি লিখবি বলতে এক্সেম্ট আপ টু রুপিস 3,500 ব্যালেন্স অ্যামাউন্ট ইজ ট্যাক্সেবল এক্সেম্ট কি লিখলাম এক্সেম্ট আপ টু রুপিস 3,500 ব্যালেন্স ইজ ট্যাক্সেবল তারপর বলছে কি রেন্ট অফ আ ওয়ার হাউস অ্যাটাচ টু আ ফার্ম হাউস ইন রিমোট ভিলেজ তাহলে বুঝলি তো গুদাম ঘর ভাড়া দিয়েছিস যে গুদাম ঘরটা ফার্ম হাউস সঙ্গে অ্যাটাচ রিমোট ভিলেজ 40,000 টাকা এটা এক ধরনের এগ্রিকালচার ইনকাম ঠিক আছে এটা এক্সেম ফ্রম ট্যাক্স গভর্নমেন্ট ট্যাক্স নেবে লিখেছিস 5 নম্বর কোশ্চেন আ পার্সন বট আ পিস অফ ল্যান্ড একটা পার্সন জমি কিনেছে তো জমি কিনে জমির মধ্যে গাছ লাগানো গাছ সময় জমি কিনে নিয়েছে তো বলছে হি সোল্ড টিম্বার ওই গাছের টিম্বার গুলো বেচে কাঠগুলো বেচে দিয়েছে গাছের কাঠগুলো বেচে দিয়েছে 10,000 টাকা দিয়ে বলছে এটা তোর কাছে কি মনে এটা শুনে পড়ে কি এটা কি এগ্রিকালচার ইনকাম নাকি নন এগ্রিকালচার ইনকাম বলতে এটাকে এগ্রিকালচার ইনকাম বলে না এই যে সুরের মাঠ দেখেছিস তো দেখেছিস সুরের মাঠ তো এখানে বাইরে মাঠ এখন তো না এখানে তোর সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজ হয়ে গেছে বাদ তার আগে তো মাঠ ছিল তুই বাবলা গাছ ছিল সাপোজ একটা উদাহরণ বলছি তাহলে কেউ মাঠটা বিক্রি করে দিল মাঠের মধ্যে তো বাবলা গাছ ছিল তো ওই বাবলা গাছটা যে যাকে বিক্রি করলো সেই বাবলা গাছটা বিক্রি করে দিল বাবলা গাছটা বিক্রি করে দিয়ে টাকা কামালো তাহলে এটাকে কি যে বিক্রি করলো তার কাছে এগ্রিকালচার ইনকাম এগ্রিকালচার ইনকাম হতে গেলে কি হতে হয় এক তো জমিতে হতে হবে মেন হচ্ছে জমি ওই গাছটা তোকে পুঁততে হবে গাছটায় পুঁততে হবে রেগুলার পরিচর্যা করতে হবে বুঝতে পারলি তো তাহলে এগ্রিকালচার ইনকাম হবে তুই কোনো কাজ করেছিস বল তুই আজকে ধর তুই ধর কোনো মনে হলো একটা বাইরে থেকে একটা জমি কিনবি তুই জমি কিনবি
জমির মধ্যে কোনো গাছপালা হয়ে গেছে, সেই গাছপালাগুলো মানে সে ধর গাছপালা পুঁতেছিল, গাছপালাগুলো বেচে তুই টাকা কামালি, এটা কখনো এগ্রিকালচার ইনকাম নয়। ঠিক আছে, এগ্রিকালচার ইনকাম হতে গেলে তোমাকে বেসিক কাজগুলো করতে, বেসিক অপারেশন ফুলফিল করতে হবে। যেমন ধর সাপোজ ধর তুই ধর গাছ পুঁতলি, রেগুলার জল দিলি, সার দিলি, ওটা তুই কাজ করলি, রীতিমতন পরিশ্রম করলি, হিউম্যান লেবার বলা হয়, হিউম্যান লেবার দিতে হবে। তোর কি কোনো এখানে হিউম্যান লেবার আছে? না, এটাকে এগ্রিকালচার ইনকাম বলে না। তো এটা এগ্রিকালচার ইনকাম না, এটা নন এগ্রিকালচার ইনকাম হয়ে গেল। কুড়ি নম্বর বল, রেমুনারেশন রিসিভ ফ্রম দ্য কলেজ। এই তো বুঝতেই পারছিস, কলেজ থেকে স্যালারি পাচ্ছে কে? একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পাচ্ছে, পার্ট টাইম লেকচারার ইন ইনকাম ট্যাক্স। বল দেখি এটা কি হবে? তো কলেজে, একটু ভালো করে বুঝে নে, কলেজে দেখি অনেকে পার্ট টাইম লেকচারার আসে, যে পার্ট টাইম লেকচার সে আবার সিএ। তো যে সিএ পার্ট টাইম লেকচারার, সে কি কর্পোরেট অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টসের ক্লাস করাতে পারবে, ট্যাক্স পড়াতে পারবে না? অফকোর্স পড়াতে পারবে। ঠিক আছে, তো তাহলে এটা কোন হেডে আসবে? এটা এটা স্যালারি দেয়, স্যালারিতে আসবে, স্যালারি, কারণ পার্ট টাইম লেকচার টাইম মেনটেন করতে হবে, বুঝেছিস তো, স্যালারিতে আসবে। রেন্ট রিসিভ ফ্রম দ্য এমপ্লয়ি এঙ্গেজ ইন অ্যাসেসিস বিজনেস ফ্রম ফর অ্যাকোমোডেশন প্রোভাইডেড টু দেম হোয়ার দ্য লেটিং আউট টু ইনসিডেন্টাল টু বিজনেস। তার মানে আমি আমার মানে ধর ভাড়া পাচ্ছি, কাকে ভাড়া দিয়েছি? এমপ্লয়ীদের থেকে ভাড়া পাচ্ছি। যেই এমপ্লয়িরা কার সঙ্গে এঙ্গেজ আছে? অ্যাসেসির মানে মালিকের ব্যবসার সঙ্গে এঙ্গেজ আছে। ফর অ্যাকোমোডেশন প্রোভাইডেড টু দেম দে আর দ্য লেটিং আউট, ব্যবসার সুবিধার জন্য করেছি এটা, এটাকে বলতে পারি পিজিইপি। এটা পিজিইপি। স্যালারি রিসিভ ফ্রম দ্য ফার্ম, ফার্ম থেকে স্যালারি পাচ্ছিস, পিজিইপি। মিটিং ফিস, এটা করবি আদার সোর্স, হয়ে গেল। বুঝতে পারছি ব্যাপারগুলো? এগুলো সব পয়েন্ট টু পয়েন্ট বলে দিচ্ছি, এগুলো তুই নিজে সেই নোট করে নিতে পারবি, সব লিখছি না। বইটা যখন আসবে বইয়ের পাশে লিখে নিবি, যেগুলো পারলি লিখলি, যেগুলো পারলি লিখে নিবি, পরে আমাকে চেক করে নিলি। তো এখান দিয়ে একটা কোশ্চেন একটা চলে আসবে, মানে ম্যাক্সিমাম এর বাইরে আর করতে হবে না তোর। এর একবার দুবার তুই লিড করলেই তোর হয়ে যাবে সব অ্যান্সার। বুঝতে পারছিস তো কি বললাম? 5টা নাম্বারের জন্য। 21এরটা ফ্যামিলি পেনশন, বল দেখি কি হবে? Fees received by a director, other source. Salary received by a partner, PGEP. Income from subletting, আচ্ছা সাবলেট কাকে বলে জানিস? সাবলেট, আজকে ধর ওর বাড়িতে আমি পড়াবো বলে ভাড়া নিলাম, ঠিক আছে? ও আমাকে বললো বাড়ি ভাড়া লাগবে 10,000 টাকা, বল ঠিক আছে। এইবার ওর বাড়িটা একটু ভিতরের দিকে, আমি চাইছি একটু রোডের মুখে চাইছি। এবার তোর বাড়িটা পেয়ে গেল, তুই বললি আমার বাড়িতে পড়াতে, আমি বললাম কত ভাড়া দিতে হবে? তুই বললি 9,000 টাকা ভাড়া দিতে হবে, ওর বাড়িতে পড়াবো। এবার ওর বাড়িতে ও বললো একটা ঘর লাগবে, ওকে আমি ঘরটা দিয়ে দিলাম। বলছে কত টাকা ভাড়া? খুব ভালো জায়গায় ভাড়া, হেভি হেভি ঘর, খুব সুন্দর ঘর, 15,000 টাকা লাগবে ভাড়া। তোকে আমি 15,000 টাকা ভাড়া দিয়ে দিলাম। গল্পটা বুঝতে পারছি কি বললাম? ওর থেকে আমি কোনো একটা পার্টির থেকে ঘর নিয়ে, ঠিক আছে, আমি নিজে বসবাস না করে অন্য আরেকটা পার্টিকে বসবাস করতে, এটাকে সাবলেট বলে। লেট নিয়ে সাবলেট, এটাকে সাবলেট বলা হয়, ঠিক আছে? ওর সঙ্গে আমার সম্পর্ক কিছুই না, 10,000 টাকা মাসে মাসে দিয়ে দেবো, ব্যাস। ওর সঙ্গে আমার একটা সম্পর্ক, ওই ঘরটাই আমি কি করবো, কাকে বসাবো, এটাও জেনে লাভ নেই। হ্যাঁ, যখন ভাড়ার কন্ট্রাক্ট হবে সেটা নিশ্চয়ই হতে হবে এটা সাবলেট ফেসিলিটি আছে কি নেই। ঠিক আছে, তাহলে ইনকাম ফ্রম সাবলেট কোন হেডে আসে? আদার্স সোর্স। লেটিং, ইনকাম ফ্রম লেটিং হলে হাউস প্রপার্টি, সাবলেটিং হলে আদার্স সোর্স। প্রপার্টি লেট আউট টু এমপ্লয়িজ অ্যাসেসিস বিজনেস, প্রপার্টি ভাড়া দিয়েছি কাকে? এমপ্লয়ি অ্যাসেসিস বিজনেস, এটা কি হয়? পিজিএপি। লাস্ট কোশ্চেন মনে হয় দেখ, বলছে ফ্যামিলি পেনশন, দেখ লিখে দিয়েছি আদার্স সোর্স। তারপর ফিজ রিসিভ ডিরেক্টর, আদার্স সোর্স। স্যালারি রিসিভ, এটাও তোর ফ্রম পার্টনারশিপ ফ্রম পিজিইপি। ইনকাম ফ্রম সাবলেটিং, আদার্স সোর্স। প্রপার্টি লেট আউট, তো পিজিইপি। 21-22 দুটো সেমই অঙ্ক আছে, ঠিক আছে? তাহলে বলে দিলাম এই পরের দিন, মানে আজকে তো, কালকে তো সকালবেলায় তো ইয়ে হবে, ট্যালির ক্লাস হবে, ক্লাসটা দিন। হ্যাঁ হ্যাঁ, ট্যালি, ট্যালির খাতা কিছু হবে বলে মনে হচ্ছে, বলে মনে হয় না। হ্যাঁ, একটা একটা ডায়েরি থাকলেই হবে, তো ওরকম কোনো ট্যালির কোনো খাতা হবে না। তুই একটা কাজ করতে পারিস, তো ল্যাব জরুরি, ট্যালির ক্ষেত্রে ল্যাব জরুরি, খুবই জরুরি। তুই আমার সামনে বসে যদি প্র্যাকটিস করিস, তুই বুঝতে পারবি না তুই ঠিক করছিস না ভুল করছিস, বা আমি তোকে চেক করতে পারবো না। এটা একটা ব্যাপার হবে, ঠিক আছে? এটা থাকবে না। ওটার ব্যাটারি পোর্শনটা খারাপ হয়ে গেছে, আমি জানি না ঠিক করা যাবে কিন্তু আমি চাবি
ঠিক আছে, আর সোমবার দিন ট্যাক্সের নিউ চ্যাপ্টার আরম্ভ হবে সকাল 10টা থেকে, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, ঠিক আছে। ফাউন্ডার্স হ্যাঁ।